স্বৈরাচারীদের ঘিরে যে মানুষের মনে নানা রকম মোহের সৃষ্টি হয় সেটা তো জানো। একটা গোটা দেশ, গোটা জাত তাতে মেতে উঠতে পারে। এই রাজ্যে বাস করে কে তোমাদের বিরোধিতা করবে বলো? কোন বিরোধী? আমি যে তো আলোর ছেলে, তুমি আর সামনে মৌকে রক্ষা করতে পারোনি, তুমি ব্যর্থ। তাই মৌ নষ্ট, যেমন এই দেশটা। কাল নাগিনীর জায়গায় এসে তুমি, সে এখন বীজ উগ্রবে ধ্বংস, শুধু ধ্বংস। পালাও 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 তুমি। আমরা সবাই ভীত, সন্ত্রস্ত। চারপাশের এই অবক্ষয়কে কেবল প্রত্যক্ষ করে যাবে, আমাদের যাবতীয় বিপন্নতাকে নিয়ে একটু একটু করে মরে যাব। এই রাজনীতি ছাড়া আমাদের আর কোনো রাজনীতি নেই। মানুষের ইতিহাসে কি দেখো, যতটা তার জয়ের ইতিহাস, ঠিক তার পাশাপাশি ততটাই তার ভুলের ইতিহাস। কেন যে এমন অচল হয়ে গেলি? চিন্তা করো না পিসি, আবার সব সচল হয়ে যাবে। রাজ্যের পরিবর্তনটা হলেই সব সচল। কে? স্যার, আমি পটু, জয়ব্রত। স্বৈরতন্ত্রের নাকি অবসান হয়েছে, এটা নাকি বিরাট একটা পরিবর্তন। আধার রাতে একলা পাগল যায় কেঁদে, Hey there. Subscribe to my channel. And also press this bell icon. নমস্কার। আজকে আমরা এই পুরো যে অনুষ্ঠানটা এসছি সেটা সিনেমায় রাজনীতি আজের চতুর্থ পর্ব। এই পর্বটার ভেতরে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো দিক থেকে পরিক্রমা করে এলাম। তখন কুয়াশা ছিল এই যে ছবিটা, এই ছবিটার প্রেক্ষিতে আমাদের এই আলোচনা শুরু হয়েছিল এবং সেই আলোচনা চলছেও কয়েকটা পর্ব জুড়ে। প্রথম থেকেই আমাদের সঙ্গে ছিলেন শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শ্রমিক দা। বলতে গেলে শ্রমিক দাই আমাদের মুখ্য বক্তা ছিলেন, শুধু তাই না, মুখ্য চিন্তকও ছিলেন এবং এই শিরোনামটাও তাঁরই দেওয়া। এবং এই সিনেমায় রাজনীতি আজের একটা দিক যেরকম, সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিক কোনো ইস্যুস বা পলিটিক্যাল ইস্যুস নিয়ে যে এখানে আলোচনা করছি তা যেমন নয়, আবার উল্টো দিক থেকে একটা বড় পরিপ্রেক্ষিতকে ধরে আমরা রাজনীতিটাকে একেবারে বাদ দিয়ে দিচ্ছি সেরকমও নয়। অর্থাৎ আমি বলবার চেষ্টা করছি যে আমরা যদি একটা সিনেমার একটা ফর্মের দিক আছে, একটা কন্টেন্টের দিক আছে, হ্যাঁ, এই দুটো জায়গা, আরেকটা জায়গা আছে অভিনয়ের দিক, এই সমস্ত কিছুর জায়গা থেকে আমরা যদি রাজনৈতিক ছবি হিসেবে ধরি, তাতে এরকম কোনো মানে নেই যে কোনো সরাসরি রাজনৈতিক উপস্থাপনাই থাকতে হবে কোনো একটা ছবিতে। আর সেটা ছাড়াও একটা মানবিক ছবির ভেতর দিয়ে মানব জীবনের রাজনৈতিক এবং ইতিহাস এই দুটোই উঠে আসতে পারে। আমাদের শ্রমিকদা একদিন আলোচনায় বুঝিয়েছিলেন সত্যজিৎ রায় ছবির ভেতর দিয়ে সেই রাজনৈতিক ইতিহাসটা কিভাবে উঠে আসে। তারপর আবার আমরা আরেকটা আলোচনায় গিয়েছিলাম যেটাতে সরাসরি ভাবে রাজনীতি প্রত্যক্ষত, এবং সেখানে আমাদের এখানকার মৃণাল সেনের ছবির সূত্র ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম তৃতীয় সিনেমা বা থার্ড সিনেমায়, যেখানে লাতিন আমেরিকান সিনেমা, যেখানে উপনিবেশের বিরুদ্ধে একটা লড়াই শুরু হয়েছে
এবং ইউরোপে আমরা পাসোলিনি থেকে গোদার অব্দি সবাইকেই দেখেছি যে তারা কিরকম ভাবে পলিটিক্যাল ফিল্ম করেছে। অর্থাৎ পলিটিক্যাল ফিল্মের অনেক রকম ধরন থাকতে পারে, সেটা কেউ তাকে তকমা দিতে পারে মানবিক, কেউ তাকে তকমা দিতে পারে রাজনৈতিক, কিন্তু প্রেক্ষিতটা বা বড় প্রেক্ষাপটটা আমার মনে হয় যে রাজনৈতিক একটা পরিসীমা থাকে যার ভেতরেই আমরা কথা বলি এবং কাজ করি। সেটা না থাকলে সাধারণভাবে আমাদের ক্ষেত্রে মানে আমরা যে ভাবনাটায় উপনীত হই সেটায় আমরা পৌঁছতে পারি না। এটা আমার কোথাও মনে হয়, আমার ভাবনাটা ভুলও হতে পারে আর কি। হ্যাঁ, এখানে যারা বক্তা আছেন তাদের মধ্যেই কেউ হয়তো আমার এই বক্তা হিসেবে আমার এই ভাবনাটাকে উল্টো জায়গায় দেখতে পারে। সেই জায়গা থেকে আজকে আমাদের এখানে যে বিষয়টা নির্ধারিত হয়েছে আর কি, যে দেশীয় প্রযোজক এবং বহুজাতিক সংস্থার প্রযোজনায় যে সিনেমা, সেটা একজন স্বাধীন চলচ্চিত্রকার বা একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তিনি কিভাবে দেখেন। এবং এক্ষেত্রে আমি বলবো যে একটু পূর্বসূত্রতা করে নিচ্ছি এই কারণে যে আমাদের ওখানে শ্রমিকদার কথা বলা ছাড়াও ওখানে গৌতম ঘোষ ছিলেন আমাদের আগের আলোচনাগুলোতে, গৌতম দা ছিলেন, সুমন মুখোপাধ্যায় লাল ছিলেন, অঞ্জন দত্ত, এরা তিনজনই মোটামুটি চলচ্চিত্রকার, মানে সুমন এবং অঞ্জনদার অভিনেতা হিসেবে পরিচয় ছাড়াও তারাও বলেছিলেন যেটা, সেটা হচ্ছে যে এই ছবি করা একমাত্র তো আমাদের করে গেলেই তো আমাদের একমাত্র কাজ শেষ হয়ে যায় না, তারপরে তার একটা পরিবেশনা আছে, তার একটা হল রিলিজ আছে, তার একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, আমরা দর্শকের কাছে কি করে পৌঁছবো। এবং শুধু প্রযোজক নয়, প্রযোজক ছাড়াও আরো অনেকগুলো ব্যাপার থাকে, সেটা কর্পোরেট প্রযোজকই হোক বা ব্যক্তিগত প্রযোজকই হোক। এছাড়া থাকে মিডিয়া, এছাড়া থাকে সোশ্যাল মিডিয়া, জনমত, এই অনেকগুলো ব্যাপারকে পেরিয়ে সেগুলো যে সবসময় বাধা হয়ে দাঁড়ায় এমনও নয়, আবার সেগুলো যে সবসময় অনুকূল হয় একজন চলচ্চিত্রকারের পক্ষে আসে তাও নয়। সমস্যাগুলো ঠিক সেইখানটাতেই হয় আর কি। তো এই জায়গাগুলোর ভেতর থেকে দেখতে গেলে আমার কোথাও মনে হয় যে এইগুলো আমাদের এই যে বাস্তব পরিস্থিতি সেটাও একটা বড় রাজনীতিরই অংশ। তো সেক্ষেত্রে আমাদের কোথাও মনে হয় যে আজকে আমাদের এখানে দুই প্রজন্মের দুজন চলচ্চিত্রকার আছেন খুবই আনন্দের। হ্যাঁ, একজন হচ্ছেন শৈবাল মিত্র, আরেকজন হচ্ছেন বৌদ্ধায়ন মুখোপাধ্যায়, এবং দুজন দু রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসছেন এবং তারা ছবি করেছেন। এবং এই যে কর্পোরেট বা বহুজাতিক সংস্থা তারা যে লগ্নি করছে স্বাধীন চলচ্চিত্রের ক্ষেত্রে, সেইটার পরিপ্রেক্ষিতে তাদের কাজ করার অভিজ্ঞতা তারা যেমন শোনাবেন, তাদের ভালো দিকটা এবং তাদের প্রতিকূলতার দিকটা। আবার আমি বলবো যে আমাদের কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে ধৃতিমান চট্টোপাধ্যায় রয়েছে। ধৃতিমান চট্টোপাধ্যায়কে পরিচয় করিয়ে দেওয়ার মতো ধৃষ্টতা আমি দেখাবো না, এবং ধৃতিমান দাকে আলাদা করে পরিচয় করার কোনো দরকারও আমার কাছে আছে বলে আমি মনে করি না। কিন্তু আমরা ধৃতিমান চট্টোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে আকারের সন্ধানে ছুঁয়ে প্রফেসর শঙ্কুতে রাখি বটে, কিন্তু আমরা কতটা জানি না, হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে ধৃতিমান দা একই সঙ্গে এছাড়াও আমাদের যে হিউম্যান রাইটস এর যে বিভিন্ন পরিসর এবং আন্দোলন তার সঙ্গে নানানভাবে যুক্ত থাকেন, এমনকি আমাদের পরিবেশ সংরক্ষণেরও যে আন্দোলন তার মধ্যে যুক্ত থাকেন, এবং যে কোনো মানবিক এবং মানবাধিকার বিষয়ক নানান বিষয়। মানে ওকে আমরা একজন অভিনেতা হিসেবে দেখবো নাকি একজন চিন্তক হিসেবে দেখবো সেটা আমার কাছে মাঝে মাঝেই মনে হয়। তো সেই জায়গা থেকে আমার কোথাও মনে হয় যে আজকের আলোচনাটা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে শুরু করছি ধৃতিমান চট্টোপাধ্যায়কে অনুরোধ জানিয়ে যে উনি যদি এই পার্সপেক্টিভটা মাথায় রেখে ওর যা মন চায় তাই বলতে পারেন। মানে আমি 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 এই কথাটা প্রথমেই বলে নিচ্ছি লজিস্টিকের দিক থেকে, যে বিরুদ্ধ স্বর বলে কিছু নেই, আমরা বহু স্বরের পক্ষে, কারণ আমরা যেহেতু ব্যক্তি স্বাতন্ত্র্যের পক্ষে সেই জন্য বহু স্বরের পক্ষে। আজকে এরকম হতেই পারে যে ধৃতিমান দা যে কথাটা বলবেন সেটা হয়তো এই পুরো যে আলোচনাটা সেটার একটা অন্য বৈপরীত্য তৈরি করবে, বা এরকম হতে পারে যে শৈবালদা যেটা বলবেন সেটা হয়তো বৌদ্ধায়ন তার বিরুদ্ধে বললো, বা বৌদ্ধায়ন আর শৈবালদা যেটা বললেন সেটা হয়তো ধৃতিমানদার সঙ্গে মতে মিলল না, তাতে কিচ্ছু এসে যায় না। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের মত এবং প্রত্যেকের অভিজ্ঞতাটা শোনা উচিত। সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা ধৃতিমানদাকে দিয়ে শুরু। ধৃতিমানদা, আপনি বলুন। শিলাদিত্য, শৈবাল, বোধায়ন, শিলাদিত্য, তুমি প্রথমেই আমার একটু মুশকিলে ফেললে। একটু আগে তুমি বললে যে আমাকে অভিনেতা হিসেবে দেখা হবে না চিন্তক হিসেবে দেখা হবে, সেই নিয়ে একটু দ্বিধা থাকে। এখন শুনে মনে হলো যেন দুটো পরস্পর বিরোধী।
যে অভিনেতা হলে চিন্তক হওয়া যায় না, চিন্তক হলে অভিনেতা হওয়া যায় না। তা তা তো নয়। এখন আসলে এই এই যে আমাদের বিষয়টা, এটা নিয়ে কথা বলা উচিত শৈবাল এবং বোধায়নের, কারণ ওরা যে ছবি করার যে যে কষ্ট, যে দ্বন্দ্ব, যে লড়াই তার মধ্যে দিয়ে যায়, অভিনেতা হিসেবে আমায় তো, আমি সেটা দেখেছি, অভিজ্ঞতা অনেকটাই আছে, কিন্তু সেটা আমাকে সেই লড়াইটার মধ্যে দিয়ে সরাসরি যেতে হয়নি, যেতে হয়েছে যেটাকে আমরা নন ফিকশন ফিল্ম বলি, ডকুমেন্টারি ছবি, বিভিন্ন বিষয়ে। তুমি একটু আগে যে কথাটা বলছিলে, একটু সামাজিক বিষয়ে, রাজনৈতিক বিষয়ে যখন ডকুমেন্টারি ছবি করেছি আমি, আমার স্ত্রী, তখন তার ফান্ডিং, তার প্রযোজনা, সেগুলো নিয়ে মাথা ঘামাতে হয়েছে। এখন আমি সবসময় যেটা বলি যে সব জিনিসেরই, সব ব্যাপারেরই একটা ভালো দিক থাকে। আমি ওই তুমি যেটা বললে, আমি সেই স্বাধীনতাটা নিচ্ছি যে আমি যে খুব একটা লজিক্যালি কিছু বলতে চাইছি সেটা নয়, কিন্তু অসংলগ্ন ভাবেও আমার যেগুলো মাথায় আসছে আমি সেগুলো বলছি। 100 বার। হ্যাঁ, আমি তো মানে ধরো 1970 থেকে অনেক রকম ছবি তৈরির ধারা তো দেখলাম। যখন খুব ছোট মাপের ছবি হতো, যখন সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম ছবি করতে আরম্ভ করি, তারপর মৃণালদার সঙ্গে, ইনফ্যাক্ট তারপর শশী কাপুরের প্রযোজনায় ছবি, তখন আমার কাছে এটা, আমি জাস্ট অ্যানেকডোট যাকে বলে তার থেকে বলছি, আমার কাছে এখনো আছে আকালের সন্ধানে এবং 36 চৌরঙ্গি লেনের কন্ট্রাক্ট। সেটা আমি ইনফ্যাক্ট আমি ল্যামিনেট করে বাঁধিয়ে রাখবো ঠিক করেছি। সেই কন্ট্রাক্ট গুলো ছিল, এবং আমি একটুও বাড়িয়ে বলছি না, 1 পৃষ্ঠার কন্ট্রাক্ট। আমি প্রথম অনেক দিন পরে, ধরো বছর 10 আগে, আমি নাম করব না, তখন এই কর্পোরেট প্রযোজনা এসে গেছে। তখন আমায় একটা ছবি করতে হলো, বম্বের একটা ছবি, তার চুক্তিপত্র আমি পেলাম। সেই চুক্তিপত্র দিয়ে আমি সত্যি কথা বলছি, 2-3টে বিনিদ্র রজনী কাটাতে হয়েছিল, এবং তারপর আমায় কিন্তু নিজের দিক থেকে উকিল লাগাতে হয়েছিল যে ওর মানেগুলো কি, কোথায় আমি বিপদে পড়তে পারি সেগুলো দেখতে। এখন এটা গেল অসুবিধের দিকটা, কিন্তু আমি একটা সুবিধের দিক বলি, এবং এটা আমরা যারা ছবির সঙ্গে যুক্ত তারা সকলেই জানি, যে একটা সময় সিনেমার জগতে একটা কালো টাকার ব্যাপার ছিল। মানে অনেক অনেক অনেকগুলো খরচ খরচা, অনেক অনেক ধরনের আর্টিস্ট পেমেন্ট ইত্যাদি, সেগুলো রসিদ পত্র ছাড়া, কোনো কন্ট্রাক্ট ছাড়া, সেগুলো ওই যাকে বলে টেবিলের তলায় দেওয়া হতো। কিন্তু আমি কিন্তু দেখছি তথাকথিত, অন্তত আমার অভিজ্ঞতায়, শৈবাল বোধহয় কি বলবে আমি জানি না, কিন্তু আমার অভিজ্ঞতায় এই তথাকথিত কর্পোরেটাইজেশনের পরে সেটা কিন্তু অনেকটা কমে গেছে। মানে অন্তত আমি বলবো যে আমায় কেউ কোনোদিন অফারও করে না যে দাদা এই টাকাটা এমনি নিয়ে নিন, এর জন্য রসিদ দিতে হবে। তো এইগুলো হয়েছে, মানে কর্পোরেটাইজেশন, তার হিসেব নিকেশ, ইনকাম ট্যাক্স, এইগুলো হয়েছে। কিন্তু একটা সময় আমি বলছি যে, আমি যদি এটা আমি অপর্ণার তো অনুমতি ছাড়াই বলছি, কিন্তু 36 চৌরঙ্গি লেন যখন হয়, তখন 36 চৌরঙ্গি লেন একদিক থেকে এটা কিন্তু খুব সাহসী ছবি। কারণ দুম করে হঠাৎ একটা ইংরেজি ছবি হচ্ছে, কিন্তু তার দর্শক বৃন্দ কিন্তু বিদেশের দর্শক নয়, মুখ্যত তারা কলকাতার দর্শক অথবা বম্বের দর্শক, কিন্তু দুম করে একটা ইংরেজি ছবি হচ্ছে। এখন এটা যদি একটা কর্পোরেট পরিবেশে যদি হতো, তাহলে অ্যাটল এই ছবিটা হতো কিনা আমার খুব সন্দেহ আছে, যে কে দেখবে, তার রিসার্চ ইত্যাদি করে আমার খুবই সন্দেহ আছে ছবিটা হতো কিনা। তখন কেন হয়েছিল যে অপর্ণা একজন ব্যক্তিকে, শশী কাপুর নামক একটি ব্যক্তিকে
রাজি করানো বলতে পারি, অনুপ্রাণিত করা বলতে পারি, কিন্তু বোঝাতে পেরেছিল যে হ্যাঁ এরম ছবি হলে লোকে দেখবে, এবং লোকে দেখেও ছিল, এবং তাতেও বড় কথা এরম ছবি হওয়ার দরকার। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখন কর্পোরেটাইজেশন, সেটা ভারতীয় কর্পোরেটাইজেশন, আন্তর্জাতিক কর্পোরেটাইজেশন, তার মধ্যে সেই প্রসঙ্গে হয়তো আমরা পরে যাব, কিন্তু কর্পোরেটাইজেশনের কতগুলো কি মানে অনেকগুলো জিনিসকে একটা স্ট্রাকচারের মধ্যে ফেলে, সেটা হচ্ছে ভালো দিক। কিন্তু আবার বড্ড বেশি ওই টাকা না পয়সা একটা অর্থ বিনিয়োগ করলে তার রিটার্নস তো আসতেই হবে, বিশেষ করে যদি একটা কর্পোরেট সংস্থা হয়। কিন্তু খুব ওইখানে চুলচেরা বিচার করলে না অনেক সময় কিন্তু ভালো ছবি হবার সম্ভাবনাটা কমে যায়। এই যে রিস্ক নেওয়ার, আসল কথা হচ্ছে রিস্ক নেওয়ার প্রবণতাটা বোধহয় কমে যায়। যেটা আমরা আজকাল দেখি যে যারা নতুন চলচ্চিত্রকার, এটা আমি সকলের কথা বলছি না, কিন্তু আমি কয়েকজনের কথা জানি, যে নতুন চলচ্চিত্রকার কিন্তু একটা প্রজেক্ট ভেবেছে, কিন্তু সেই প্রজেক্টটাতে টাকা ফেরত আসবে কিনা সেই দুশ্চিন্তায় কিন্তু সেই ছবিটা করতে এগোচ্ছে না, কারণ তার মনে হচ্ছে যে once he fails he will not get a second chance. এই once he or she fails he will not get a second chance, এটা কিন্তু 70-এর দশকে, মানে আমরা সবাই বলতে ভালোবাসি যে আমাদের সময়টা স্বর্ণযুগ ছিল, আমি সেইভাবে বলছি না, কিন্তু 70-এর দশকে আমি প্রত্যক্ষ যেটা দেখেছি এটা কিন্তু ততটা ছিল না, যে একবার যদি আমি অসফল হই আমি আর ছবি করতে পারবো না, এই ব্যাপারটা কিন্তু ছিল না। আমি এখনকার মতন এইটুকুই বলছি, পরে আবার হ্যাঁ, ঘুরে আসুন। হ্যাঁ, নিশ্চয় যখন মানে আপনার মনে হবে তখন আপনি আবার ঘুরে চলে এলেন, মানে সেটা আপনি দরকার হলে ইন্টারভেন্টও করতে পারেন, কোনো ব্যাপার নেই, মানে আপনি বলবেন। তা আমার মনে হয় যে আমি এই ব্যাপারটার সঙ্গে আরেকটা জিনিস একটুখানি জুড়ে দিই, সেটা হচ্ছে যে এই জ্যোতিমানদা যেটা বললেন, মানে এই একটা মানুষ বা একজন চলচ্চিত্রকারের এই যে দ্বিধাদ্বন্দ্ব, মানে আমি এই জায়গাটা এগোবো কি এগোবো না, যে সময় থেকে জ্যোতিমানদারা শুরু করেছিলেন এবং আমাদের মানে প্রবাদ প্রতিম পুরোধা পুরুষ সত্যজিৎ রায়ের সঙ্গে তার কাজ শুরু হয়েছিল, মানে তিনি তো বটে এবং তার চারপাশে সহকারী যে সমস্ত চলচ্চিত্রকাররা সব ছিলেন তারা কেউই, মানে আমি আর আলাদা করে নাম করছি না, মৃণাল বহু তবু, এখন সেই জায়গা থেকে শুরু করে আজকে আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি, তাতে যেভাবে লগ্নি হচ্ছে টাকা এবং কর্পোরেটাইজেশন হচ্ছে, এবং সেইখানে এই যে যেটা বললেন না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কালো টাকার ব্যাপারটা সরে গিয়ে অনেক বেশি করে ব্যাপারটা সিস্টেমেটাইজড হলো, এবং আমাদের যে দেশীয় অর্থনীতি তার সঙ্গে কোথাও তুমি আমায় সেই স্বাধীনতাটা দিয়েছো বলে আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার মাঝে মাঝে মনে হয় যে 70-এর দশকে মৃণালদার ভীষণ ভাবে রাজনৈতিক যে ক্যালকাটা ট্রিলজি, তার একটা অংশে আমিও ছিলাম, সেই ক্যালকাটা ট্রিলজি আজকের অসহিষ্ণু রাজনৈতিক পরিবেশে কোন কর্পোরেট হাউস ওই ক্যালকাটা ট্রিলজি কি ব্যাক করে ওই ছবিটি করতে রাজি হতো? সে তো ইউএপিএ তে জেলে চলে যাবার অবস্থা হতো। সেটা কি হতো? সেখানে একজন প্রডিউসার সে বলেছিল যে হ্যাঁ আমি করবো, যাই হোক আমি করবো, সেই জন্য হয়েছিল ছবি। এখন এই কর্পোরেট আমলে ওই ধরনের ছবি বোধহয় হওয়া খুবই মুশকিল আছে। না না, সরি কিছু নেই, আপনি মানে আরেকটু এগিয়ে দিলেন আমাদের আলোচনাটাকে আর কি। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই একটু পরম্পরার জায়গা থেকে যেতেই পারি, বৌদ্ধায়ন আমি সময়ের দিক থেকে বলছি, তার মাঝখানের একজন মধ্যবর্তী মানুষ আর কি। এখন সেই জায়গা থেকে আমার মনে হয় যে শৈবালদা ভীষণ কথা কম বলতে চান, এবং একেবারেই যেহেতু ওর তখন কুয়াশা ছিল, ওর প্রেক্ষিতে এই আলোচনাটা হচ্ছে, যদিও আমরা ওই ছবিটার পার্সপেক্টিভ থেকে আলোচনা করছি না, যদিও ওই ছবিটাকে আমি অন্তত মনে করি খুব রাজনৈতিক ছবি, কিন্তু ওই
জায়গা থেকে আমি বলছি যে এখানেও ওই তখন কুয়াশা ছিল, বা এই কিছুদিন আগে হোলি কনস্পিরেসি করেছেন শৈবাল দা, এবং শৈবাল দা আরেকজন স্বাধীন চলচ্চিত্রকার যিনি সবসময় তার মনটা চায় যে তিনি ঠিক তার মনের কথা শুনে চলবেন আর কি, হ্যাঁ, চলচ্চিত্রকার হিসেবে, আর কারোর কথা নয়। মানে প্রযোজক তো ছেড়েই দিলাম, আর কোন রকম অনুশাসনে উনি কাজ করবেন না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে শৈবাল দা আপনি, আমরা বৌদ্ধায়নে পৌঁছানোর আগে এই যে যে প্রশ্নগুলো তুললেন, এই কালো টাকার প্রশ্নটা, এই যে আজকে ও ভীষণ একটা হার্ডকোর পলিটিক্যাল ফিল্ম পদাতিকের মতো একটা ছবি, আদৌ মানে কোনো কর্পোরেট এটা লগ্নি করতে চাইবে কিনা, এবং তার সঙ্গে আমাদের এই স্বাধীনতাটা কতটা অক্ষুণ্ণ থাকছে, এই প্রশ্নগুলো যে উঠে এলো, সেখান থেকে আপনার ছবি করার নিরিখটা যদি আপনি একটুখানি আমাদের বলেন, তারপরে আমরা বৌদ্ধায়নে আসবো। কারণ বৌদ্ধায়নের সঙ্গে আবার কর্পোরেটের যোগটা খুব বেশি, মানে তার মানে আমি বলতে চাইছি না যে ও কর্পোরেটের ছবি করে, আমি আসছি সেটাতে, বৌদ্ধায়নে আসবো যখন তখন বৌদ্ধায়ন প্রসঙ্গে আমি একটু আলোচনা করে তারপরে ঢুকবো। তার আগে শৈবালদা একটু বলুন, কারণ আপনি তো এখনো পর্যন্ত একেবারেই একক প্রডিউসার, যেরকম ভাবে ধৃতিমানদা বললেন, মানে মৃণাল বাবুর পদাতিকের যেরকম একক প্রডিউসার ছিলেন, প্রযোজক, সেরকম আপনারও তো একক প্রযোজক আপনি। আমি জানি না আপনি যদি করে থাকেন কর্পোরেটে কাজ, আপনি তাও সেটা বলুন আর কি। মানে আপনার কথাটা আমি একটু শুনতে চাই আর কি। শোনা যাচ্ছে না শৈবাল, তোমার মাইক অফ আছে বোধহয়। হ্যাঁ, মাইকটা বন্ধ আছে সে বলেন। হ্যাঁ, মানে আমি কর্পোরেট ফান্ডিং নিয়ে ছবি করি, যা করেছি ব্যক্তি একজন প্রযোজক, তিনি আমার সঙ্গে কথা বলেছেন বা আমি তাকে বলেছি আমি এরকম একটা কিছু করতে চাই, তিনি তাতে রাজি হয়েছেন, এবং তারপর ছবিগুলো হয়েছে, যে কটা ছবি আমি করেছি আর কি। কিন্তু সুন্দরদা মানে ধীতিমানদার কথা শুনতে শুনতে আমার খুব ভালো লাগছিল যে একটা পরিবেশের কথা ধীতিমানদা বললেন, যে যখন ওই 70-এর দশকের বা পরবর্তীকালে যেসব ভাবে ছবি হতো, এই যে ব্যক্তি আমাদের বন্ধু আত্মীয় স্বজন এদের অর্থে ছবি হতো, দুটো জিনিস আমার একটু বলার ইচ্ছে আছে, মানে নিজের এসব বলার থেকে, সেটা হচ্ছে যে আমার একবার মনে হয়েছিল যে আমরা এই যে 60 বা 70-এর দশকে সারা বা তার একটু আগে সারা বিশ্ব জুড়ে বা ইউরোপে মূলত একটা ভলক্যানিক ইরাপশনের মতন যেসব ছবি উঠে এসেছিল, তাকে আমরা নবতরঙ্গ বা নিউ ওয়েভ, মানে ফ্রান্স ইতালি এসব জায়গায় হয়েছিল। আমার একবার ইচ্ছে হয়েছিল একটা একটা ডেটাবেস তৈরি করা, যে পরিচালকদের নাম আমরা জানি কিন্তু প্রযোজক কারা। তো সেটা করতে গিয়ে আমি অদ্ভুত একটা পেয়েছিলাম, যে ধরো লা ট্রেমা ট্রেমা ছবি, পরিচালকের নাম কাউন্ট লুচিনো ভিসকন্তি, আর তার প্রযোজক হচ্ছেন কমিউনিস্ট পার্টি অফ ইটালি। এরকম ঘটনা আমি পেয়েছিলাম তথ্য। আবার একটা তথ্য, ধরুন রোজেলিনি রোম ওপেন সিটি করছেন, তখন ইটালির এমনই অবস্থা যে একজন ফিল্ম কেনার মতন ওদের না আছে সামর্থ্য, না আছে সেরকম ব্যবস্থা। তো তখন ওরা এই যে ফটোগ্রাফির দোকান থেকে কার্টিজ, ফিল্ম একটা কার্টিজের মধ্যে থাকে, তো সেইটাকে লোড করে শুটিং হতো। তার জন্য রোম ওপেন সিটির শর্ট গুলো লক্ষ্য করা যাবে খুব ছোট ছোট, তার দৈর্ঘ্য খুব ছোট শর্ট গুলো। তো এইটা একটা পরিবেশ, মানে এটার মধ্যে আর একটা তথ্য আমার মনে পড়লো, একটা স্মৃতি মনে এলো, যে যখন বা যেদিন আমাদের মারা গেলেন শিল্প নির্দেশক নাম বলো, বংশীচন্দ্র বংশীবাবু যখন মারা গেলেন বিদেশে, সে খবরটা তো যখন এসে পৌঁছলো কলকাতায়, তো তখন তো আমরা সকলেই খুব শখ। তো মানিকবাবু তো তখন ওখানেই ছিলেন, ওনারা ওই মেট্রো রেলে বা স্টেশনে যেখানে ঘটনাটা ঘটেছিল, তারপরে কলকাতায় ফিরে এসে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, তখন হবে দূরদর্শন।
তো সেখানে মানিকদা বংশীবাবুর স্মৃতি চারণ করতে গিয়ে একটা বলেছিলেন যে উনি যখন পথের পাঁচালী করছেন, তো যখন শর্ট নিতে গিয়ে উনি এতই এনগ্রসড হয়ে যেতেন যে শর্টের শেষে যে কাট বলতে হয় সেটা বলতে সাউন্ডে প্রবলেম হচ্ছে শৈবালদা, সাউন্ডটা প্রবলেম। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? না Hello? না, আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি কি আমিও পরিষ্কার শুনতে পাচ্ছি কিন্তু। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলুন বলুন। তো ওই কাট বলতে ভুলে যেতেন। তখন বংশীবাবু নাকি পেছনে দাঁড়িয়ে বলতেন, মানিক কাট বলো, মানিক কাট বলো। এই যে পরিবেশটা, এইটা খুব ইম্পর্টেন্ট একজন স্বাধীন চলচ্চিত্রকারের কাছে। এই যে সুন্দরদা বললেন না যে দ্বিতীয়বার সুযোগ পাবে না সে, ভুল করার তার কোনো অধিকার নেই। এই যে ভুল করার অধিকারটা থাকা একজন চলচ্চিত্রকারের কাছে, সে সে নতুন হোক বা যাই হোক, এত দরকারি। এবং এই যে একটা সবাই মিলে কাজ করছি, যেমন ধরুন আকালের সন্ধানে যদি দেখো, আকালের সন্ধানের যে শর্টস গুলো আছে, সেখানে যে মিরন্স গুলো আছে, সেখানে কি ভয়ঙ্কর রকম একটা প্ল্যানিং কাজ করেছিল, যে একটা জায়গা থেকে শর্টটা শুরু হচ্ছে, চরিত্রগুলো ঢুকছে, সেখান থেকে আবার বেরিয়ে যাচ্ছে, যে আরেকটা জায়গায় আসছে, আবার আরেকটা ক্যারেক্টারকে নিয়ে চলে যাচ্ছে আরেকটা জায়গায়। এই যে ব্যাপারগুলো, এগুলো একটা দলবদ্ধ ভাবে একটা উদ্যোগে জিনিসগুলো হতো আর কি। সেটা একটা পুরো ইউনিটটাকে না একটা কোথাও সিল করতো, একটা আত্মীয়তার মধ্যে বা একটা শৈল্পিক একটা চেষ্টার মধ্যে তারা এসে মিলিত হতো। এবং আমি বলবো যে আজকে যেসব ছবি আমরা ক্লাসিক্স বলে জানি ভারতের সিনেমার ইতিহাসে, সেগুলি সবকটি ছবি কিন্তু এরকম ব্যক্তির দ্বারা দেওয়া টাকায় করা। এখন এটা সম্ভব হতো তার একটা নিশ্চয়ই একটা কারণ, যে ছবি তৈরির খরচটা তখন এমন ছিল যেটা একজন ব্যক্তি মানুষ সে টাকা তার জমানো টাকা বা এর থেকে দিয়ে সেটা করতে পারত। কিন্তু পরবর্তীকালে ছবি তৈরির খরচ এতটা বেড়ে গেল, এটাও কিন্তু একটা রাজনীতি, যে বেড়ে যাওয়াতে যে একজন স্বাধীন চলচ্চিত্রকার সে একটা ছবি করার চেষ্টা করছে, কিন্তু তার যে বাজেট আসছে সেটা কোনো একটা ব্যক্তির পক্ষে দেওয়া অনেক সবসময় সম্ভব হয় না, হতো না, হয়নি। তো এই জায়গা থেকেই কর্পোরেটদের আসা বা ঢুকে পড়া, বা ওই যেটা কালো টাকার কথা সুন্দরদা বললেন, ওটা তো ভীষণই। এবং আমাদের দেশে সিনেমাকে ইন্ডাস্ট্রি হিসেবে ডিক্লেয়ার করা হতো না আগে, এই জন্যই যে সেখান দিয়ে ওই কালো টাকাগুলো হোয়াইট হবে। এবং এই যে স্টার সিস্টেমের জন্মের পেছনেও কিন্তু এই মানে এই ইন্ডাস্ট্রি না ডিক্লেয়ার করার বা মানে ওই ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা পাওয়া যায়, মানে তথ্য পাওয়া যায়। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে ছবি করি, এবং আমি করিও আবার আগামী দিনে আমি এইভাবেই করব। আমার মনে হয় না আমাকে যদি কোনো কর্পোরেট এসে বলে যে আমি তোমায় টাকা দিচ্ছি ছবি করো, আমি খুব একটা স্বচ্ছন্দে করতে পারবো বলে। আমার খালি ওই ভীষণ ভয় ভয় করবো, যেটা সুন্দরদা বললেন যে এই কোথাও ভুল হলো, বা নানান নিয়ম কানুন, প্রচুর কাগজপত্র। এক এক সময় হয় মনে হয় যে আর এখন ভালো লাগছে না শুটিং করতে। হ্যাঁ, এখন সেই যে চাপটা এসে পড়ে কর্পোরেট পরিবেশে, এবং আনন্দটা হারিয়ে যায়। আমার ব্যক্তিগত, সেটা আমার বোধহয়ন আরো ভালো বলতে পারবে, ও আরো কাছে আছে মুম্বাইতে। আমি বলছি না বোধহয়ন খুব কর্পোরেট ফান্ডিং এর ছবি করে বলে, বাট হি ইজ নিয়ারার টু দ্যাট ওয়ার্ল্ড আর কি। তো হি নোজ মাচ মোর দ্যান আস আর কি। বোধহয়ন আচ্ছা ঠিক বলবে। আছে, হ্যাঁ না ঠিক আছে, আমরা বৌদ্ধায়নে যাচ্ছি। বৌদ্ধায়নে যাওয়ার আগে ধৃতিমান দা, আপনাকে আবার জিজ্ঞাসা, আপনার কি এই আলোচনার প্রেক্ষিতে আরো কোনো রেফারেন্সিং পয়েন্ট আপনি বলবেন এক্ষুনি, মানে বলতে ইচ্ছে করছে নাকি আমরা বৌদ্ধায়নে চলে যাবো? বলুন। না, আমরা পরে আলোচনাটা আজ পরে এগোবো। পরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আপনার যখনই ইচ্ছে করবে আপনি মানে ইন্টারভেন করুন, ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। বৌদ্ধায়ন, আমি তোমাকে বলার আগে যেটা একটুখানি বলে নি, সেটা হচ্ছে যে এটা একটু ব্যক্তিগত যদিও, মানে বৌদ্ধায়ন প্রায় আমাকে একেবারেই আবিষ্কার করেছিল গোয়ায়, ইফিতে আর কি। হ্যাঁ, তো
মানে আমার সাথে বৌদ্ধায়নের সত্যি কোনো আলাপ ছিল না, এবং ও তখন 3 কাউন্ট করেছে এবং সেটা ইন্ডিয়ান প্যানোরামায় ছিল। তা আমি সত্যি বৌদ্ধায়নকে চিনতাম না, এবং 3 কাউন্ট দেখবো কিনা সেটা নিয়েও যথেষ্ট সব প্রশ্ন ছিল আমার। তো বৌদ্ধায়নকে আমার যেটা অসামান্য লেগেছিল, আমার চেয়ে বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও, মানে ওই নিজে থেকে যেচে, মানে আমি এরকম নিরহংকার মানুষ খুব কম দেখেছি। হ্যাঁ, প্রায় আমার দাড়ি টাড়ি দেখে হয়তো ওর মনে টনে হয়েছিল যে একে বধ করা যাক, মানে আমি একটু ব্যক্তিগত কথাই বলছি। তাতে ও আমাকে আহ বন্ধু পাতিয়ে নিল। তারপরে আমি ওর যে গল্প শুনলাম, এই যে এতক্ষণ ধরে ধৃতিমানদা, এবং কেন এই কথাটা বললাম, ধৃতিমানদা এবং শৈবালদা বলছিলেন, তার প্রেক্ষিতে একটা খুব মজার দিক সেটা হচ্ছে যে বৌদ্ধায়ন নিজেই একটা কর্পোরেট। আমার কথাটা ভুল হতে পারে, বৌদ্ধায়ন কেটে দেবে, বৌদ্ধায়নের বলার সময় আসছে, কিন্তু বৌদ্ধায়ন আসলে একটা কর্পোরেট চালায়। আমি ওকে পরে জানতে পারলাম যে ও আসলে আমাদের কলকাতারই ছেলে, এবং সাউথ পয়েন্টের ছেলে, এবং শুধু তাই না, ঋতুপর্ণর সঙ্গে কাজ করেছে। তারপর আমাদের যেটা শীর্ষেন্দুদার উপন্যাস নিয়ে যে ছবিটা হয়েছিল বৌদ্ধায়ন, ওটার নামটা কি জানি ছবিটা, পাতালঘর। পাতালঘর, হ্যাঁ, পাতালঘরে ও অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল। তো ও তারপর বম্বে টম্বে চলে যায়। চলে গিয়ে সেই যখন চলে যায়, মানে আমি ওর সম্বন্ধে যতটুকু জানি যে ওর ছবি করার অসম্ভব বাসনা, মানে স্বাধীন চলচ্চিত্রকার হওয়ার। কিন্তু ও গিয়ে কোথাও বুঝতে পারলো যে বম্বে খুব শক্ত ঠাঁই, এবং সেইখানে স্বাধীন চলচ্চিত্র করতে হলে ওকে নিজেকেই আগে একটা ফান্ড বানাতে হবে, এবং সেই ফান্ডটা ও বানিয়ে ফেললো। এবং লিটল ল্যাম্প বলে, বস্তুত নিজেকে স্বাধীন হতে হবে। হ্যাঁ, নিজেকে স্বাধীন স্বাধীন হতে হবে। চলচ্চিত্র। হ্যাঁ, স্বাধীন চলচ্চিত্র। তো সেই লিটল ল্যাম্প বলে ওর যে ফান্ড ও নিজেই তৈরি করলো বিজ্ঞাপনের ছবি করার ক্ষেত্রে, এবং সেই বিজ্ঞাপনের ছবি করে টোরে যারা বিজ্ঞাপনের ছবি ওকে দিয়ে করান, তারা তাদের নানা রকম ফরমাস টরমাস শুনে সেই সব ছবিগুলোকে একটা অসম্ভব উত্তীর্ণ জায়গায় পৌঁছে টৌছে সেই ফান্ড থেকে আবার ও নিজের প্রথম ছবি করলো। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে এমন একজন স্বাধীন মনস্ক চলচ্চিত্রকার যে নিজেই একটা কর্পোরেট তৈরি করছে, এবং সেখান থেকে ছবি করে ফান্ড তৈরি করছে, আবার সে অন্য কোনো প্রযোজককে বিরক্ত করছে না, এবং কারোর পরাধীন থাকছে না, সে নিজের স্বাধীনতাটা বজায় রেখে ছবি করবে বলেই সে আবার লিটল ল্যাম্প থেকেই অর্থ নিয়ে ছবি করছে, এবং সেক্ষেত্রে ওর যে সহধর্মিনী, হ্যাঁ, মোনালিসা, সে তাতে প্রডিউসার হচ্ছে। এইরকম জায়গা থেকে বৌদ্ধায়ন করেছে যেমন 3 কাহন, তারপরে একটা অসামান্য ছবি করেছে ভায়োলিন প্লেয়ার, সেই প্রসঙ্গটাতে আমি পরে আসবো। আর সম্প্রতি করেছে ওরই সহকারী চলচ্চিত্রকার, তিনি সেই ছবির পরিচালক মানিক বাবুর মেঘ, এবং সেই ছবি এবার ইফিতে দেখানো হয়েছে, প্যানোরামায়। আমি শুনেছি যে কলকাতা চলচ্চিত্র উৎসব আসন্ন, কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে, এবং আমি আমি এও জানি যে ধৃতিমানদা সেই ছবি দেখেছেন আর কি। আমার দেখা হয়নি, শৈবালদেও দেখেনি। তো এই এই জায়গায় আমি তো সবাইকেই বলি, যাকেই সুযোগ পাই বলি যে ভীষণ ভীষণ ভালো ছবি হয়েছে, ভীষণই ভালো ছবি হয়েছে, অভিনন্দনের ছবি। তো যে সেই মানিক বাবুর মেঘ দিয়েই আমি সুতোটা ছেড়ে দিচ্ছি। এইবার বল গড়িয়ে গেল বৌদ্ধায়নের কোর্টে। বৌদ্ধায়ন যদি এবার বলা শুরু করে। প্রথমেই শৈবালদাকে থ্যাংক ইউ। শৈবালদা, আজকের এই সন্ধ্যায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, অ্যাবসলিউট প্লেজার। ধৃতিমানদার সাথে গল্প করার মানে বাসনাটা তো ইজ এন ইটারনাল প্রসেস, মানে যখনই ইচ্ছে হয়, সবসময় কথা বলা যায় না। এবার গোয়াতে যেমন আমি যাইনি, কিন্তু আমি শুনেছি যে ধৃতিমানদার সাথে বাকিরা সবাই প্রচুর আড্ডা মেরেছে। আমার ভীষণ হিংসে হলো আর কি, ধৃতিমানদার সাথে খুব একটা আড্ডা হলো না। আমি ধৃতিমানদা যা বললেন তার সূত্র ধরে যদি বলি যে আমার সিনেমা বানানোর বাসনা, ইচ্ছেতে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে স্বাধীনতা, সব থেকে ইম্পর্টেন্ট। কারণ আমি যদি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বলি, আমি সবসময় ভাবার চেষ্টা করেছি যে আমি ইন্ডিপেন্ডেন্টটা হলাম কি করে। আমি যদি ফাইনালি ডিস্ট্রিবিউটরের ওপর ডিপেন্ড করতে হয় তাহলে কি আমি ইন্ডিপেন্ডেন্ট? আমাকে যদি এক্সিবিটরের ওপর ডিপেন্ড করতে হয় তাহলে কি আমি ইন্ডিপেন্ডেন্ট হলাম? আমাকে যদি প্রডিউসারের উপর ডিপেন্ড করতে হয় তাহলে কি আমি ইন্ডিপেন্ডেন্ট হলাম? তো সেই জায়গা থেকে প্রথম যখন আমি আর মোনা ডিসাইড করি যে আমরা ফিচার ফিল্ম বানাবো, প্রথম আলোচনা আমাদের হয়েছিল যে কি চাই করতে। আমরা কি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হতে চাই,
তো অবভিয়াসলি আমার উত্তর ছিল হ্যাঁ হতে চাই। বলে তাহলে ইন্ডিপেন্ডেন্সটা আসবে কোথা? তো সেই সূত্রেই দেখা যে আমরা যে ধরনের ছবি করতে চাই ভীষণ পার্সোনাল স্টোরি। আমি তো মানে 500 ডান্সার নিয়ে হনরুলুতে শুট করতে চাই না। আমি যা করতে চাই সেটা ভীষণ ভীষণ পার্সোনাল গল্প বলতে চাই। ভীষণ ভাবে চেষ্টা করেছি, মানে ভবিষ্যতে আরো করব, মার্জিনালাইজড লোকের গল্প বলতে চাই, সেটা আমার কনটেক্সট। কিন্তু প্রশ্ন হলো যে এই এই গল্পগুলো বলতে গেলে যে ধরনের লোকজনরা সিনেমায় যে ধরনের টাকা লাগান তারা কি আমার ছবিতে টাকা লাগাবেন? তো আমার আর মোনার দুজনেরই উত্তর ছিল লাগাবেন না। কার খেয়ে দিয়ে কাজ নেই যে আমাদের ছবিতে টাকা লাগাতে যায়? তো তার মানে আমি তখন মোনাকে জিজ্ঞেস করলাম যে তাহলে কি আমরা ছবি বানাবো না? তো সেখান থেকে যে উত্তরটা আমরা পেলাম সেটা হচ্ছে যে নিজেদের ছবি, যে ধরনের ছবি আমরা বানাতে চাই সেটা ইন্ডিপেন্ডেন্টলি বানাতে গেলে আমাদের প্রডিউসারের উপর ডিপেন্ড করলে হবে না, বাইরের লগ্নির উপর ডিপেন্ড করলে হবে না। নিজেদের টাকা নিজেদের জোগাড় করতে হবে, তাতে আর কিছু না হোক স্বাধীনতাটা বজায় থাকে। গুড ব্যাড আগলি, আদিত্যদা, দ্য ফিল্ম ইজ মাইন। এই যে আমি কোট আনকোট দাদাগিরি বলছি, এই দাদাগিরিটা না দেখালে যে গল্পগুলো আমরা বলতে চাইছি সেটা বোধহয় বলতে পারবো না। তো যার ফলে বিজ্ঞাপন বানানো। হ্যাঁ, এবার আমি কর্পোরেট কিনা সেই তর্কে যদি যাই তাহলে আমি বলবো আমি একদমই কর্পোরেট নই, আমি কর্পোরেটের সাথে কাজ করি। হ্যাঁ, আমি একটা প্রোডাকশন হাউস যেটা বোম্বেতে আমি আর আমার স্ত্রী চালাই। হ্যাঁ, আমরা কর্পোরেটদের সাথে কাজ করি, আমরা প্রচুর বিজ্ঞাপন বানাই এবং অর্ডারি ছবি, ফরমাইশি ছবি এবং ভীষণ মন দিয়ে যত্ন করে বানাই। সেখান থেকে যা টাকা আসে তার থেকে খানিকটা করে সরিয়ে রেখে, মানে একটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিতে যেরকম হতো আর কি আগেকার কালে, যে একটা ফিক্সড ডিপোজিট করা, 3 কাহন ফিক্সড ডিপোজিট করেই হয়েছিল। ফিক্সড ডিপোজিট করে করে একটা পয়েন্টে গিয়ে আমরা যখন মনে করলাম যে না এইবার টাকাটা ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে হতে পারে, তখনই 3 কাহন হয়েছিল। তারপর ভায়োলেন্ট পেয়ার হলো, তারপর এখন মানিকবাবুর মেঘ হয়েছে। মানিকবাবুর মেঘের ক্ষেত্রে যেমন একটা প্রশ্ন আমি মোনাকে করেছিলাম যে এই ছবিটা আমরা যদি না বানাই অন্য কেউ বানাবে কি? দ্য আনসার ওয়াজ অ্যান ওভারওয়েলমিং নো। একজন মানুষের সাথে একটি মেঘের প্রেমের গল্প আর কেউ বোধহয় বানাবে না। আনসারটা যেই নো বুঝলাম, সঙ্গে সঙ্গে মনে হলো যে না তাহলে আমরা বানাবোই। সো সেই ফিলোসফিটা এখন ভীষণ ভাবে কাজ করে যে আমরা সেই ছবি বানাবো যেই ছবি আমাদের মনে হয় অন্য কেউ বানাবে না। কারণ কর্পোরেটরা, মানে যেটা বারবার ধৃতিমানদাও বললেন, শৈবালদাও বললেন, যে কর্পোরেটরা যখন টাকা দেন সেই টাকা থেকে একটা রিটার্নের আশা তো থাকেই। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে মানিকবাবুর মেয়ে টাকা রোজগার করবে, কোনো গ্যারান্টি নেই। তার চেয়ে বরং একটা গ্যারান্টি নিজেকে দিই যে আমরা ছবিটা করে স্যাটিসফাইড হব। হ্যাঁ, তৃপ্তিটাও তো একটা বড় কারণ ছবি বানানো। লোকে বলতেই পারে যে তোমার মতো বোকা এবং গাধা খুব কম হয় দুনিয়া, বলতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। এবং সেই নিয়ে আমি নির্দ্বিধায় সেটা মেনেও নেব, কারণ এটা হয়তো সাস্টেনেবল মডেল নয়। কিন্তু ভায়োলিন প্লেয়ার যেমন আমাদের টাকা দিয়েছে, যদি আমি ভায়োলিন প্লেয়ার থিয়েট্রিক্যালি রিলিজ করতে পারিনি, কিন্তু ভায়োলিন প্লেয়ার যখন নেটফ্লিক্সে রিলিজ করলো 5 বছর ছিল, ভায়োলিন প্লেয়ার যথেষ্ট টাকা দিয়েছে। সুতরাং ওটিটি আসার পর আমাদের স্বাধীন ফিল্ম বানানোর এই প্রসেসটা বোধহয় একটু সহজতর হয়েছে। যেটা থিয়েট্রিক্যাল রিলিজ করে টাকা রোজগার করা যায় না, সেটা আমার ছবিতে আমি বুঝে গেছি। সুতরাং আমাকে অল্টারনেট মিডিয়াম অফ ডিস্ট্রিবিউশন রিলিজ ভাবতেই হবে, তা না হলে আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো না। আমাকে যদি ডিস্ট্রিবিউটরদের উপর, এক্সিবিটরদের উপর ডিপেন্ড করতে হয়, তাহলে আমি ইন্ডিপেন্ডেন্ট হলাম না।
মানিক বাবুর মেঘ নিয়ে ফাইনালি কি হবে আমি জানি না, কিন্তু এটা ঠিক যে ছবিটা বানানোর পর যেরকম রিয়াকশন পেয়েছি তাতে মনে হয় যে ওই স্যাটিসফ্যাকশন হবে। এবার মা লক্ষ্মী ঘরে আসবে কিনা সেটা সময়ের গহ্বরে। না, এবং বোধহয় আমি এটাও বলছি যে মানিকবাবুর মেঘের ক্ষেত্রে ওই যে তুমি যে বিকল্প দেখাবার যে ব্যবস্থা, মানে অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম ইত্যাদি, সেগুলো তো মানিকবাবুর মেঘের ক্ষেত্রে সম্ভব, যদি থিয়েট্রিক্যাল রিলিজ সম্ভব নাও হয়। কাজেই টাকা যে ফিরবে না, এ ব্যাপারে একেবারে নিরাশ হওয়ার কোনো কারণ আছে বলে আমার না মনে না হয় না। না, একদম ঠিক, অ্যাবসলিউটলি ঠিক। মানে একদমই নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ যদি নিরাশই হতাম রীতিমান্দা তাহলে তো ছবি বানাতাম না। কারণ হুম, মানিকবাবুর মেঘ উইল নট বি আর লাস্ট ফিল্ম। হুম, আমরা অলরেডি আরেকজন ইয়াং বাঙালি পরিচালকের পরের ছবি প্রডিউস করছি। তো আমি আর মোনা যেমন ডিসাইড করেছি যে 2 বছরে একবার করে একজন ডেবিউট্যান্ট ফিল্ম মেকারের ছবি আমরা প্রডিউস করব। তার একটাই কারণ যে শিলাদিত্যদা, আমার বারবার মনে হয় যে সব থেকে কঠিন কাজ হলো প্রথম ছবিটা বানানো। ঠিক। এই প্রথম ছবি বানানোর ক্ষেত্রে যদি আমি আর মোনা লিটল ল্যাম্বের হাত ধরে যদি আমরা ইয়াং জেনারেশন অফ ফিল্ম মেকারকে হেল্প করতে পারি, ওয়াই নট। এবং এইটা একটা পলিসি ডিসিশন আমরা নিয়েছি যে আমরা নতুন পরিচালকদের ছবি প্রডিউস করব। বাহ। তো দেখা যাক, সময় বলবে। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এলো, যেটা ধৃতিমানদা আবার আন্ডারলাইন করে দিলেন, এবং যেটা বৌদ্ধায়ন বললো এক্ষুনি যে এই যে আমরা ডিস্ট্রিবিউশন চ্যানেল, এক্সিবিটার চ্যানেল, এগুলো কোনোটার উপরই আমার নির্ভর করার কোনো দায় নেই, এবং আমি আমার নিজস্ব প্ল্যাটফর্ম এমন ভাবে তৈরি করছি ওটিটিতে। এই যে ভায়োলিন প্লে, একটা অসামান্য ছবি, আমি মানে মুগ্ধ ছবিটা যতবার দেখেছি। সেই ছবিটা আমি ঠিক তার যে মানে ফিনান্স, সেটা তো আমি তুলে আনছি, তার সঙ্গে আমি আরো নিয়ে আসছি। এবার উল্টো দিকে থিয়েট্রিক্যাল রিলিজের উপর নির্ভর করেও তো স্বাধীন চলচ্চিত্রকাররা আছেন। মানে আমি এই ধৃতিমান্দা এবং বৌদ্ধায়নের কথা প্রসঙ্গে আমি একটু শৈবালদের কাছে যাব, যে ওর যে ছবি থিয়েট্রিক্যাল রিলিজে আছে এখন এই মুহূর্তে, আর উনি তো ওটিটি প্ল্যাটফর্মে কাজও করছেন না আমি যতটুকু জানি। তো শৈবালদা, আপনি সমস্যাটাকে কিভাবে ফেস করেন? মানে এই যে এটা একটা খুব খুব জরুরি প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে বৌদ্ধায়ন একটা বিকল্পের কথা বললো। আপনি বিকল্পের ব্যাপারটা কিভাবে ভাবছেন আপনার এই স্বাধীন মন নিয়ে ছবি করার ক্ষেত্রে? এবং আপনি তো সমস্ত মানুষজনকে নিয়ে কাজ করেছেন, ধৃতিমানদাও আপনার ছবিতে অনেকবার কাজ করেছেন, আপনি একটু বলুন আর কি। মানে আপনি, আমার কোথাও মনে হচ্ছিল সজারুর কাটার কথা একটু আগে, ধৃতিমানদা আপনার ছবি ব্যোমকেশ ছিলেন। না মানে বৌধায়ন একটা খুব আইডিয়াল সিচুয়েশনের কথা বললো, যে সিচুয়েশনটা ও নিজের চেষ্টায় তৈরি করতে পেরেছে এবং করে কাজ করছে, তার জন্য ওকে বাহবা দিতে হয়। এবং কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যখন কাজ করতে শুরু করি, মানে হয়তো কিছুটা আবেগের কারণে বা হয়তো কিছুটা কি বলবো, মানে বৈষয়িক বুদ্ধির অভাবের কারণে সেই সময়টাতে না, একটা সময় ছিল তখন মানে একটা মন্ত্র, মানে এটা একটা ছবি করতে হবে, ছবি করো, ছবি করো, এরকম একটা কথা আমাদের যারা অগ্রজ, আমাদের বড় যারা ছিলেন, তারা কানের কাছে বলতেন। তো সেটা শুনে মনে হতো যে সত্যি তো, আহ ছবি না করলে আমি বেঁচে থেকে কি করবো। হ্যাঁ, এখন মনে হয় যে সেটা একটা মারাত্মক জিনিস। মানে আমি অন্য কোথাও চাকরি করতে পারতাম বা কিছু একটা করতে পারতাম। মানে আমরা যখন সিনেমা করতে এলাম, মানে আমার ক্ষেত্রে তো বলতেই পারি যে বাড়িতে লোকজন একটু ঘাবড়েই গেছে, যে এই ছেলেটা পড়াশোনা করলো, এই করলো, এবার সিনেমা করবে। এই বাঙালি মধ্যবিত্ত পরিবারের একটা ছিল। আর মানে এটা আমিও যতটুকু আমাদের জন্য পথ কেটে দিয়েছিলেন মানিকদা বা মৃণালদার মতো মানুষেরা, যে একটা শিক্ষিত মানুষ সে সিনেমা করতে পারে এবং সেটাকে শিল্পকে পেশা হিসাবে নিয়ে বাঁচতে পারে, এই যে ভাবনাটা মধ্যবিত্ত বাঙালি পরিবারে বা পরিসরে,
এদের মাধ্যমেই কিছু ছিল। যাই হোক, তো আমাদের শুরুটা ছিল ওই রকম যে, বা আমার শুরুটা ছিল ওই রকম যে, হয় সিনেমা নয় বেঁচে থাকার কোনো মানে না, এরকম একটা। এইবার এটার ফলে যেটা হলো যে একটা সময়ের যখন বুঝলাম আমার একদিকে সিনেমা আর একদিকে স্টার বেশি, এর মধ্যে দিয়ে আমি হাঁটছি। আমাকে যদি বেঁচে থাকতে হয়, আই হ্যাভ টু মেক এ মুভি, এবং সেটা আমি আজও আছি, যে তার জন্য বদলে গেছে তা নয়। উইদাউট দ্য মুভি আমি সার্ভাইভিং করতে পারি। কারণ ওই যে বৌধারণরা যেটা পেরেছে যে একটা আলাদা পেশা রাখা, যে পেশাটা থেকে একটা রোজগার হচ্ছে, একটা সাস্টেইন করার অবস্থা হচ্ছে, সেখান থেকে অর্থ এসে ছবি করছে, এটা আমার মতে আমার পক্ষে তো সম্ভব হতো না। মানে আমার অতটা এই নেই যে আমি এই দুটোকে সামলাতে পারবো। আর বিজ্ঞাপনের ছবির জগৎ একটা ভয়ঙ্কর জগৎ। আমি তার কিছুটা আভাস বা সে পেয়েছিলাম। আমিও একসময় ঢুকেছিলাম বিজ্ঞাপনের ছবি করবো বলে। সুন্দরদা তো আরো ভালো জানে। তাতে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে এটা খুব মজা, মানে একটা খুব ভালো আইডিয়া নিয়ে কাজটা শুরু হলো। তারপরে যিনি ক্লায়েন্ট, তিনি ওটার উপর নানা রকম নির্দেশ দিতে থাকলেন যে এটা এটা এরকম বদলে দিন, ওটা ওরকম বদলে দিন, সেটা করে দিন। করতে করতে যে জিনিসটা প্রথমে খুব সুন্দরভাবে তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে এমন দরকার বেড়ে গেল, এবং সেটাই ক্লায়েন্ট পছন্দ করলো। তারপরে ওটা জমা পড়ে গেল, টাকা পয়সা দেওয়া হয়ে গেল, চলে গেল। এটা একটা মানে, কিন্তু পরবর্তীকালে আমি জানি বিজ্ঞাপন, মানে আমি এটা কলকাতার ক্ষেত্রে বলছি আর কি। যখন এই যে অর্জুন বা আমাদের বন্ধু সাদিয়া বা ওরা যারা ওরা যখন, ওরা তো ব্ল্যাক ম্যাজিক কাজ করতো এখানে, ওরা ওখানে মানে বিজ্ঞাপনও যে একটা শিল্পের জায়গায় পৌঁছতে পারে, এই বোধটা না আমার কাছে প্রথম এসেছিল। আমি প্রথম গ্লোব সিনেমায় একটা ফেস্টিভ্যাল দেখেছিলাম, যে সেটা শুধু অ্যাডভার্টাইজমেন্ট ফিল্মের, এবং সেটা কান বোধহয়, সেখানে একটা কান থেকে আসা ছবির একটা সিরিজ দেখেছিলাম, যেটা আমার চোখ খুলে দিয়েছিল যে বিজ্ঞাপন কি হতে পারে আর কি, কোন পর্যায়ে পৌঁছতে পারে। কিন্তু আমার মনে হয়েছিল যে এইসব জিনিস নিয়ে যদি আমি তখন যেসব এজেন্সি বা যেসব হাউস, মানে এদের কাছে গেছি, মানে আমি বলছি আমি বেশিরভাগটাই সহকারী হিসেবেই কাজ করতাম তখন। ধর ময় রায় বলে একজন মানুষ, সুন্দরদার চিফমেন্ট, অনবদ্য মানুষ, ময়দা নেই এখন, জগন্নাথ গুহ, এরা যারা করতেন, এমনকি আরো অনেকে আছেন করতেন। সুন্দরদা নিজে খুব সুন্দর বিজ্ঞাপনের ছবির সঙ্গে যুক্ত ছিলেন, বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু আমার এটা মনে হয়েছিল যে কলকাতার যারা, তাদের সেই উইজডম, তাদের সেই ভিশনটা তখন তৈরি হয়নি, যেটা মুম্বাইয়ের যে কোম্পানির মালিক বা যারা বসে আছে তাদের যেটা তৈরি হয়ে গেছিল আর কি। দে কুড অ্যাপ্রিসিয়েট অ্যান আইডিয়া। আমাদের এখানে সেটা ছিল না তখন। পরবর্তীকালে হয়তো এখন হয়েছে, আমি এখন তথ্য যুক্ত নয়। তো যাই হোক, সেই জন্য ওইগুলো সম্ভব হয়নি। আবার এমন অনেককে আমি জানি যারা ধারে চাকরি করেছেন, আবার ছবিও করেছেন, তো সেটাও আমার ক্ষেত্রে ঘটেনি। তো আমার চয়েসটা ছিল ওই যেটা বললাম, যে হয় সিনেমা নয় স্টার ভিশন। এর মাঝখানে দাঁড়িয়ে ছবি করা একটা চ্যালেঞ্জ, এবং আমি যেটুকু সাপোর্ট কোথাও যদি পেয়ে থাকি, সেটা পেয়েছি আমার স্ত্রীর কাছ থেকে। সে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে অ্যালাউ করেছে কাজটা করতে। এবং আমি জানি এটা এই অবস্থা কিন্তু মৃণাল দাদের ক্ষেত্রে বা সুপ্রিয়বাবুর ক্ষেত্রেও খুব কষ্ট করে তারা বেঁচেছেন। সেই খবর আমরা ভেতরে ভেতরে পেয়েছি, অনেকেই তারা জানেন না আর কি। এবং ঋত্বিক দাকে তো আমরা চোখের সামনে দেখেছি যে কিরকম ভাবে কাজ করছেন। উনি যখন যুক্তিতক্ক গল্প করছেন, তখন আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছি, আমি ওনাকে এডিট করতে, শুটিং করতে দেখেছি, এবং কি পরিমাণ হেকেল হতে আমি দেখেছি। এবং ওনাকে দেখে যে কারো কিছু মনে হয়নি, কখনো মনে হয়নি, যখন আমি যুক্তিতক্ক দেখলাম, সে একটা চমকে যাওয়ার মতো জিনিস, যে এই মানুষটার এই পরিস্থিতির মধ্যে থেকে এরকম একটা ছবি সে তৈরি করে আনতে পারে। আমি কোমল গান্ধা টান্দা যখন হচ্ছে তখন তো আমি ছিলাম না, আমি সাক্ষাৎ দেখিনি যেগুলো।
তো মৃণালদাকে আরেকটু কাছ থেকে দেখেছি। মানে তার অত কাছে আমি যাওয়া হয়নি, যদিও আমি চিনতাম, জানতাম। কিন্তু এই যে জায়গাটা, আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বলতে যে কোট আনকোট যে ছবিটা আমার চোখে অন্তত ভাসে, সেটা হচ্ছে এই জাতীয় মানে বারিন সাহা, বারিন বাবু মতন লোক, এদেরকে দেখে উই বিকাম আ ফিল্ম মেকার। হ্যাঁ, তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ সিনেমা বা লাইফ ইন এ সিনেমা যাই বলো, সেটা একরকম, সেটা অন্যরকম হয়। এবং এইখান থেকে যখন ছবি করছি, তখন গৌতম দার কাছে আমি মানে প্রচুর কাজ শিখেছি। মানে একটা শট নিতে হবে, তার জন্য যে কি মরিয়া চেষ্টা। এবং মানে গৌতম দা খুব অ্যাডভেঞ্চারাস একজন ফিল্ম মেকার, হি কুড টেক দ্য রিস্ক। মানে পদ্মা নদীর মাঝে শুটিং হচ্ছে, একটা মেঘনা আর পদ্মার একটা মানে মোহনায়, এখানে একটা ডিঙি নৌকো, এন্টায়ার ইউনিট, নো লাইফ সাপোর্ট, নাথিং। আর অভিনেতা কারা? উৎপল দত্ত, রবি ঘোষ, এরকম আর কি। এবং সেই ডিঙি নৌকোটা যদি উল্টায়, কিছু হয়, কারো ক্ষমতা নেই যে খোঁজ পাবে আমাদের। এবং আমরা বাঙালি তারপরে গিয়ে শুরু করেছি এইসব করতে যাওয়ার। এই যে সাহসটা পাওয়া, যেটা গৌতম দার মারফতে আমাদের মধ্যে এসেছিল। গৌতম দা খুব ইন্সপায়ার পারসন, চলো হতে হবে আর কি, উই হ্যাভ টু ডু দিস। এই যে জিনিসটা, এইটা না আমার মনে হয় কর্পোরেট বা নন কর্পোরেট, সেটা সামগ্রিক ভাবে ফিল্ম মেকিং এর এতে হয়তো অনেকটা কমে গেছে। যার জন্য এই যে ধরুন আকালের সন্ধানের ছবির কথা হলো, যে ছবি দেখতে দেখতে আমরা যেহেতু আমরা ছবি বানিয়েছি, বানাই, জানি যে কিভাবে ওইসব ছবি তৈরি সম্ভব হয়েছে। আমি তো রোম অপোসিটির কথা বললাম জিনিসটা। তো এইটা একভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকে দেখা, তার কাছে সেটা লড়াই, বেঁচে থাকার একটা 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 আর কি, যে করে হোক মানে হয় আমি ছবি করবো, নয়তো মরে যাবো, মাঝখানে কিছু নেই, কোনো কম্প্রোমাইজ নেই। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমাদের শুরু, এখনো টিকে আছি, এখনো করছি, আর কতদিন করতে পারবো জানি না আর কি। এখন আরেকটা জিনিস আমাদের ফেস করতে হয়েছে, সেটা আরো মারাত্মক, সেটা হচ্ছে চেঞ্জ অফ টেকনোলজি। মানে একটা সেলুলয়েড টু ডিজিটাল প্ল্যাটফর্মে আসা, মানে সিনেমা মেকিং এর যে টেকনিক, তার যে প্রযুক্তিগত দিক, সেটাকে বুঝে জেনে যখন মোটামুটি মনে হলো যে হ্যাঁ ব্যাপারটাকে বুঝেছি, হঠাৎ একদিন ওভারনাইট দেখলাম যে ওই টেকনোলজিটাই উধাও হয়ে গেল, আরেকটা নতুন টেকনোলজি এসেছে। এবং আমি জানি আমার পরিচিত প্রচুর টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, ডিরেক্টর, এডিটর, they just disappeared from the scenery. সেইটার সঙ্গেও আমাদের লড়তে হয়েছে। আজকে ডিজিটাল ছবি করতে গেলে মানে এখন অনেক সময় দেখি খুব কত সহজে লোকে ছবি বানিয়ে ফেলছে, একটা সুইচ টিপলে ক্যামেরা চলছে, কি একটা সফটওয়্যার আছে, এটা ওটা ছেড়ে ফেলে দিলে করে দিচ্ছে। কিন্তু সেটা দেখার পর বোঝা যায় যে বেসিক যে টেকনোলজি, বেসিক যে কনসেপ্ট অফ ফটোগ্রাফি বলো, এডিটিং বলো, সেইটা কিন্তু একই আছে। আমাদের যে সফটওয়্যার গুলো যা করি আমরা, সেটা আমরা যখন মানে লিনিয়ারে করতাম, সেইটাই নন লিনিয়ারে করি। কিন্তু এই যে কনসেপ্ট অফ এডিটিং, হোয়াট ইজ এডিটিং, হোয়াট ইজ ফটোগ্রাফি, এই জায়গাগুলো এখন মানে ফিল্ম মেকারদের কাছে আমার হয়তো বেশি উচিত হচ্ছে না এটা বলা, কিন্তু আমি লক্ষ্য করেছি দে আর নট accustomed, দে ডোন্ট ওয়াচ মুভিজ। আর মুভি ওয়াচ করতে গেলেও যেসব ছবি দেখে তারা মনে করে যে ইট ইজ এ গ্রেট মুভি, আনফরচুনেটলি আমার সেটা গ্রেট মনে হয় না। মানে সাম্প্রতিককালের যেসব ছবি, এই যে ওটিটি থেকে অরিজিনাল ইত্যাদি দেখিয়ে, মানে আমার কাছে মনে হয় যে এই যে অরিজিনাল গুলো আরো সিনেমার সর্বনাশ করছে। সিনেমার যে একটা ভাষা হিসেবে সেটা থেকে যেটা মানে আমরা জানতাম, সেই ভাষাটা হারিয়ে যাচ্ছে। এবং একটা এমন একটা জিনিস হচ্ছে যেটা কিছুটা একই, একটা শটের মজা। আমি আরো পিছিয়ে যাই, হলিউডে চলে যাই, আমি বলবো হিচককের কথা বলি।
আমি ভার্টিগো ছবির কথা বলি, ওই যে সিঁড়ি দিয়ে নামছে একটু গিয়ে, তার যে একটা মনে হচ্ছে যে একটা মাথাটা টলছে, এটা যে একটা ট্রলি এবং একটা জুম লেন্স লাগিয়ে একটা সিঁড়িকে মাটিতে শুইয়ে মানুষটা তুলছেন, এর পেছনে যে মানে শৈবাল, আমি একটু ইন্টারাপ্ট করি। তুমি রোমন্থন করতে গিয়ে হিচককের কথা আনলে তো। হ্যাঁ, এখন হিচকক যে ছবি করতেন সেগুলো কিন্তু কোনো ব্যক্তির টাকায় করা ছবি নয়। সেগুলো একটা বড় স্টুডিওর টাকায় করা ছবি। তো সেই স্টুডিওটাকে আমরা কর্পোরেট বলবো না? তুমি এই প্রশ্নটার উত্তর দাও তো। হ্যাঁ, এটা না খুব আমি ইম্পর্টেন্ট। হ্যাঁ, না ঠিক কথা, একদম ঠিক কথা। আমি এখানে দুটো উত্তর দেবো আর কি। যে স্টুডিও ব্যাপারটা, মানে অন্তত হলিউডে স্টুডিও, তারা কিন্তু যখন কাজ শুরু করেছে, দে ডেভেলপ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মুভি। হ্যাঁ, এইবার সেই স্বাধীনতাটা বা সেই এটা তারা পরিচালকদের দিয়েছিল কোন রকম, মানে আমি বলছি ধরো ওই এর যে মানে সেই স্লেজনিক যিনি প্রযোজক, সেলসনিক, হ্যাঁ, নিয়ে এসেছিলেন আমেরিকা, ডেভিড সেলসনিক। হ্যাঁ ডেভিড স্লেজনিক, যিনি হিচকককে আমেরিকায় নিয়ে এসেছিলেন এবং অতগুলো কাজ করিয়েছে। হ্যাঁ, সেখানে লক্ষ্য করুন যে এটা বোঝা যায় ওই কাজ উনি করতে পেরেছিলেন বিকজ অফ দ্যাট। স্লেজনিকের একটা বই পাওয়া যায়, নোটস অফ এ প্রডিউসার বই, সেটা অসাধারণ একটা বই। আমার কথা হচ্ছে আজকের কর্পোরেট, আজকের নেটফ্লিক্স, আজকের অ্যামাজন, আর দে লাইক দ্যাট? মানে প্রডিউসার শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমি হলিউডের আমি কাজ করেছি উইথ রোনাল্ড জোফে, আই নো হাউ হলিউড ওয়ার্কস। আমি তোদের কাছে শুনেছি যে একজন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিকামস আ প্রডিউসার, নট আ ডিরেক্টর। ওদের কাজ করার পরিবেশটাই অদ্ভুত। একটা ডিরেক্টরের মানে কাট বা স্টার্ট এসব কিছু বলার ক্ষমতা নেই, এমনকি অভিনেতার কাছে গিয়ে তাকে এক্সপ্লেন করার অধিকার নেই, তার এডিটিং রুমে ঢোকার অধিকার নেই। কিন্তু ওর মেকানিজমটা এমন যে তার মধ্যে দিয়েও জন ফোর্ডও ছবি করেছেন, হিচককও ছবি করেছেন। ওনার আপনি জানি কিনা, অনেকে জানেন না বলে আমি বলছি, আমেরিকায় হলিউডে পরিচালকের একটি অর্ডার দেওয়ার ক্ষমতা আছে, দ্যাট ইজ কল্ড চেক দ্য গেট। চেক দ্য গেট শব্দটা খুব ইন্টারেস্টিং। সেটা আমি জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি শৈবাল, যে তুমি যে কথাগুলো বলছো এর সঙ্গে আমরা যে প্রসঙ্গটা আলোচনা করছি তার সম্পর্কটা কি আমাকে একটু বোঝাতে হবে, কারণ আমি খেয়ে হারিয়ে ফেলছি। আমি এবার বলি যে মানে এটা বলার আগে একটা আমি সত্যি খেয়ে হারিয়ে ফেলছি, কিন্তু কিছু মনে করো না। যদি আমি বলি তোমাকে যে এই হিচকক একটা উইদিন অ্যান ইন্ডাস্ট্রি কাজ করে যাচ্ছে, দ্য ওয়ার্ড ফিল্ম ডিরেক্টর এবং ফিল্ম মেকার, এর মধ্যে একটা পার্থক্য আছে। এই জায়গাটাকে আমি থেকে মানে আর্টিস্ট ইন হিচকক কে টেনে বার করে এনেছিলেন কিন্তু ট্রুফোর মতো লোকেরা, তাকে তার ইন্টারভিউর মধ্যে দিয়ে তাকে বার করা হয়েছিল। কিন্তু আমি বলছি যে এরপর স্টুডিও সিস্টেমটা যখন আমাদের ভারতবর্ষেও হয়েছে, কলকাতাতেও হয়েছে, নিউ থিয়েটার্স হয়েছে, ওদিকে হিমাংশু রায়রা করেছেন, প্রভাত আছে, তারাও যে কিছু খারাপ কাজ করেছেন তা না, সাউথ ইন্ডিয়াও যে ছবি হয়েছে, বাট দোজ আর মেইন স্ট্রিম। এবার আমরা কিন্তু অতীয় থিওরি দ্বারা প্রভাবিত, মানে একটা সময় মানে 60-এর দশকের যে ইরাপশনের কথাটা আমি বললাম, ভলক্যানিক ইরাপশন, যে একটা অতীয় থিওরি, সেটা কিন্তু তখন এক্সিস্ট করতো না। অতীয়দের কিন্তু ওইভাবেই বন্ধু বান্ধবের ছবি নিয়ে টাকা নিয়েই ছবিটা শুরু করতে হয়েছিল। আমার মানিকবাবুকেও তাই করতে হয়েছিল। না তুমি করো না, তোমায় বাধা দিচ্ছে কে? তোমার যদি মনে হয় যে সেটাই ছবি করার, করো না। ওটাও বললাম এই জন্য যে বলেছি আমি যে এইটা যে সম্ভব হতো, মানে একজন বন্ধু আত্মীয়ের টাকা নিয়ে ছবি করা, সেটা কিন্তু ছবির বানানোর যে খরচ সেটা এমন ছিল যেটা সেটা সম্ভব হতো। আজকে কিন্তু সিনেমা বানানোর খরচ যে কেন এত বেশি, আমি একমত হতে পারছি না। আই এম সরি, আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। তার কারণ হচ্ছে যে এখন ক্রাউড ফান্ডিং বলে একটা জিনিস হয়েছে, অনেকের কাছ থেকে টাকা তোলা যায়।
এক। দুই, এখন আইফোনে ফিল্ম তৈরি করা যায়, অনেকে করছেও, কাজেই এটা কিন্তু অজুহাত আমি বলতে বাধ্য হচ্ছি যে এখন সিনেমা করা মানে প্রচুর পয়সা খরচ। না আমি একটা জিনিস আমি এই কথাগুলো যখন বলছি, আই এম বিং হোয়াটস কল্ড আ ডেভিলস অ্যাডভোকেট, কিন্তু আমি তোমার এই সমস্ত কথা মানতে পারছি না। কিন্তু না, তুমি যে যেটা এখন বললে যে এই যে ছোট ইয়েতে দিয়ে কাজ করা, অ্যাপল ফোন টোন নিয়ে কাজ করা, এগুলো ঠিক আছে, এগুলো আমি এখনো সেগুলো চেষ্টা করে দেখিনি। ওটা মোবাইল তুমি করে দেখো যে সেটা অন্য ব্যাপার। হ্যাঁ, কারণ আমাদের কাছে এখন যে ডিজিটাল ক্যামেরা গুলো আমরা পাই, সেখানে ভিউ ফাইন্ডার বলে কিছু থাকে না। সেখানে একটা ডিসপ্লে একটা থাকে। হ্যাঁ, এই জায়গা থেকে অ্যাজ এ ফিল্ম মেকার কিন্তু অসুবিধাটা হয়। সেটা আজকালকার ক্যামেরাম্যান ফিল্ম মেকার যারা নতুন করছে তারা হয়তো হচ্ছে না, কিন্তু আমাদের হবে। কারণ আমরা একটা অন্য, যেটা বললাম না, একটা অন্য সময় থেকে, আমারই এখন এমন একটা বয়স যে আমি আই হ্যাভ ক্রসড একটা বেশ বড় সময়, এই জায়গা থেকে একটা অসুবিধা হয়। দ্য অ্যাসোসিয়েশন বিটুইন দ্য যন্ত্র এবং মানুষ, ক্যামেরা এবং দ্য ক্যামেরাম্যান অর দ্য এডিটর অ্যাজ এ ডিরেক্টর, এই যে ক্যামেরাটা ধরা, ফ্রেম দেখা, ইট ম্যাটার্স, দ্য ফ্রেম ম্যাটার্স। বার্গম্যানের ছবি সেটা তো কেউ অস্বীকার করছে না, সেটা তো কেউ অস্বীকার করছে না। এই যে তুমি বলছো না যেটা করে ফেলা যায়, নিশ্চয়ই করে ফেলা যায়। আমার মোবাইল নিয়ে আমাকে দাও না, আমি আজকে সকাল থেকে একটা ছবি সন্ধ্যের মধ্যে। হ্যাঁ, কিন্তু তুমি যদি একটা ভালো মোবাইলে, না শোনো, তুমি যদি একটা ভালো মোবাইলে কাজ করো, তাহলেও তো তুমি ফ্রেমটা দেখবে না, সেটা তো কেউ বলছে না। ভালো মোবাইলে ছবি উঠতে পারে, কিন্তু ফটোগ্রাফি বলতে যেটা বোঝায়, সেই ফটোগ্রাফি বলতে তুমি ফটোগ্রাফির যে ধারণাটা করে রেখেছো, ধারণা প্রথমত, না ধারণা মানে কি, প্রথম ধরো আমি বলছি যে ল্যাটিচিউড, সেলুলয়েডে আমরা যে ল্যাটিচিউড পেতাম, তুমি নিজে এত ভালো একজন ফটোগ্রাফার, বা ডেপ যা আসতো, সেটা কি তুমি আজকের, আমরা তো গিয়ে দেখেছি লাইট করতে গিয়ে সেই এখন কিন্তু আমরা তাহলে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমরা তাহলে অ্যানালগ ভার্সেস ডিজিটালের আলোচনাটাতে চলে যাচ্ছি। আমরা সে নিয়ে আলোচনা করতেই পারি। জিনিসটাকে মানে কি বলবো, ওই যে একটা একাত্ম করা, এই জিনিসটা হয়তো আমি একটু ওল্ড স্কুল, পারি না, বোধারণ আমার থেকে একটু পরে, ওর হয়তো অসুবিধা হয় না, হতেই পারে। না, বৌদ্ধনের কাছে আমরা কথা শুনবো, আমি বলিনি না। ট্রিমেন্ডাস জব, ওর ছবিটা আমি দেখেছি, খুব সুন্দর কাজ করছি, কিন্তু এটা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আমরা হয়তো পেছিয়ে পড়ছি, বা ঠিক আছে, কিন্তু মানে কি বলবো, এটা আছে আমার সমস্যা। যেহেতু কথাটা আমি বলছি, আমি একটা সময় কাজ করেছি, একভাবে শিখেছি, একভাবে এগিয়েছি, আমার এই সমস্যাগুলো হয়। আর আমি অনেক ফটোগ্রাফারকেও বলতে দেখেছি হেল্পলেস, একটা লোকেশনে গিয়ে ওই একটা মনিটরে দেখে লাইট করা। যাই হোক, এটা একটু মানে অকুপেশনাল হ্যাজার্ডস, এগুলো নিয়ে আলোচনার কিছু নেই। যেটা আলোচনার জায়গা হচ্ছে, যেটা বলছিলাম, যে এই যে পরিবেশটা, একটা ব্যক্তি স্বাধীনতা, স্বাধীন, ও যেটা বললো স্বাধীন পরিচালকের যে স্বাধীনতার ক্ষেত্রগুলো, সেখানে এটা একটা খুব বড় জিনিস। মানে তার স্বাধীনতাটা চাই ছবি করার, তার স্বাধীনতাটা চাই বেঁচে থাকা, এবং ছবি করে আনন্দ দিয়ে ছবি করা। মানে যে ছবি আমার যে ছবি চলছে, এটা করতে আমার প্রচুর কষ্ট হয়েছে। স্টিল আজকে যখন ছবিটা দেখছে লোকে, একটা আমাকে এসে বলে ভালো লেগেছে, এটা একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন, সেটা সবাই পায়, বৌধারণও পায়। ওর যখন এই যে ছবিটা আমরা ভালো বলছি, ওটা আনন্দ হচ্ছে। কিন্তু ওই লড়াইটা খুব মানে অ্যাকিউট হয়ে যাচ্ছে যখন আমরা কর্পোরেট ফান্ড ইত্যাদি গুলো এসে পড়ছে, এবং আমার মতো লোকেদের, আমার তো হয়, আমার ভয় করে। আর একটা জিও পলিটিক্যাল যে জিনিস আছে, মানে যে অ্যাক্সেসটা বোধানরা পায় বিং ইন মুম্বাই, আমি কলকাতায় বসে কিন্তু পাবো না। যে ওটিটি তে বিক্রি করো, এইটা একটা মিথ। দেয়ার ইজ নো অফিস অফ ওটিটি অ্যামাজন ইন কলকাতা। এবারেই ইফিতে একজন পরিচালক সাউথ ইন্ডিয়ার বলেছেন, সেটা তারা ওটিটি ইজ কিলিং দ্য রিজিওনাল মুভিজ। তিনি স্টেটমেন্ট দিয়েছেন, আই হ্যাভ গন থ্রু দ্যাট রিপোর্ট। আমার চিত্রকর এটা আমি একমত হতে পারলাম না। তার কারণ আমি জানি, ব্যক্তিগতভাবে আমি জানি, কারণ ওই
জায়গার ছবি আমার খুব প্রিয়, কেরালার ছবি আমার খুব প্রিয়। কেরালাতে ওটিটিতে দারুণ কাজ হচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে দারুণ কাজ হচ্ছে, সেটা অস্বীকার করলে চলবে না। তামিলনাড়েও হচ্ছে। আমি আই এম টকিং অ্যাবাউট দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। সাউথ তুমি এক্ষুনি বললে যে একজন তামিলনাড়ুর প্রযোজক বলেছেন, ভেবে বলেছিলেন আমি তোমাকে তার নামও বলে দেবো। হি গেভ আ স্টেটমেন্ট ইন এ প্রেস কনফারেন্স। সেটা তাদের সমস্যাটা তারা বলতে পারবে আরো বেশি করে। আই ক্যান সেন্ড ইউ দ্য রিপোর্ট, বাট আমরা আমাদেরটা বলছি যে আমরাও মানে ফার অ্যাওয়ে ফ্রম দিস ওটিটি। পার্সোনালি আই ডোন্ট লাইক ওয়াচিং মুভিজ অন ওটিটি, অন মোবাইল। সেটা হচ্ছে তোমার একটা ব্যক্তিগত, সেটা তোমার একটা ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমার একেবারে ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত তো বটেই, এবং সেই সঙ্গে সিনেমা ভিউইং এর যে ব্যাপারটা, একটা লিম্বো, একটা স্ক্রিন, এই জিনিসটা অ্যাবসেন্ট। না না এখানে একটা খুব এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে পড়ছে কিন্তু। তাহলে দেখুন, মানে ধৃতিমানদা যা বলছেন এবং শৈবালদা যা বলছেন, সেই জায়গা থেকে আমি বৌদ্ধায়নের কাছে এবার মানে জানতে চাইছি যে বৌদ্ধায়ন, একটু আগে যে তুমি বললে না যে এই যে ভায়োলিন প্লেয়ার, এইরকম একটা ছবি ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে তোমার যে টাকা লগ্নি করা হয়েছিল সেই টাকা তুলে দিয়েছে। এবার ধরো যে আলোচনাটা এবং যে তর্কটা ধৃতিমানদা এবং শৈবালদার মধ্যে হচ্ছে, সেখানে একটা বড় পর্দার কথা উঠে পড়লো। এবার তোমার কি কোথাও মনে হয় যে এই ওটিটি প্ল্যাটফর্মে ভায়োলিন প্লেয়ার দেখালে অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তুমি মনে করো যে সেটা অনেক বেশি সার্থক দর্শকের কাছে পৌঁছতে, নাকি ওটা আসলে বড় পর্দায় থিয়েট্রিক্যাল রিলিজ করলে অনেক ভালো করে পৌঁছতে পারতো আর কি? এই দ্বন্দ্বটার মধ্যে কি তুমি কখনো যাও, নাকি এটা নিয়ে তুমি মাথা ঘামাও না? এটা খুব জরুরি, কারণ তুমি যে প্রজন্মে দাঁড়িয়ে আছো এবং ধৃতিমানদা যে জেনারেশনের কথা বলছেন, যারা নতুন ভাবে ভাবনা করছে, নতুন ভঙ্গিতে ছবি করার, সেই জায়গা থেকে তুমি যদি আমাদের একটু বলো, তাহলে ওদের দুজনের আলোচনার প্রেক্ষিতটা আরো পরিষ্কার হয় আমাদের কাছে। আমি তার আগে না শিলাদিত্যদা একটু ছোট্ট করে একটা পয়েন্ট উঠে এলো, যেটা আমি একটু ডিসএগ্রি করতে চাই শৈবালদার সাথে। সেটা হচ্ছে যে আমরা যখন পাতালঘর বানিয়েছিলাম, তখন তো পুরোটাই তো র স্টকে শুট হয়েছিল, মানে এবং অ্যানালাইজারে গ্রেডিং হয়েছে, ওটা একটা আলাদা আলাদা ডিসিপ্লিন। তারপরে যখন আমরা ডিজিটাল ফরম্যাটে শিফট করলাম, তখন চোখের সামনে দেখলাম যে একটা সিনেমার একটা ডেমোক্রেটাইজেশন হলো, যেটা আগে কম লোক ছবি বানাতো, হঠাৎ দেখলাম প্রচুর লোকে ছবি বানাতে শুরু করেছে। মানে টেকনিক্যালি যেটা ধৃতিমানদা বললেন, আই এম কমপ্লিটলি ইন এগ্রিমেন্ট উইথ হিম, যে এইটা হাতে থাকা মানেই কিন্তু ইউ আর আ ফিল্ম মেকার। মানে গুড ব্যাড আগলি ইউ আর আ ফিল্ম মেকার। আজকাল আইফোনে ফিচার ফিল্ম শুট হচ্ছে, ভারতবর্ষে আইফোনে ফিচার ফিল্ম শুট হয়ে গেছে। তো এটার একটা প্রো আছে, মানে কনও আছে। তার একটাই কারণ হচ্ছে যে কস্ট অফ প্রোডাকশন অ্যাকচুয়ালি কিন্তু কমে এসছে। আমাদের আজকাল ভীষণ এক্সপেন্সিভ ক্যামেরা ব্যবহার করতে হয় না, র স্টকের পেছনে খরচা যায় না, সব মিলিয়ে কস্ট অফ প্রোডাকশন অ্যাকচুয়ালি কিন্তু কমে এসছে, যার ফলে আজকাল অনেকেই ফিল্ম বানাতে শুরু করেছে। আমি ওই তর্কে যাচ্ছি না যে ক্রাফটের ওপর কি এর প্রতিফলন হয়েছে, সেটা একটা আলাদা ডিবেট, সেটা অন্য আরেকদিন কথা হবে। কিন্তু এইটা করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ডেমোক্রেটাইজেশন হয়েছে, তার সাথে সাথে কর্পোরেটদের কিন্তু কিছু কিছু ইম্পোজিশনও এসছে। কিরকম ইম্পোজিশন? মানে আমি যদি নেটফ্লিক্সের জন্য একটা ছবি বানাতে চাই, আমাকে নেটফ্লিক্স অ্যাপ্রুভড ক্যামেরায় শুট করতে হবে। এবার তার মানেই হচ্ছে যে আক্ষরিক অর্থে কিন্তু আবার স্বাধীনতায় হাত। নিশ্চয়ই। হ্যাঁ, আমি যদি চাই যে আমি এইটা আমি একটা ছোট গোপ্রোটা মাথায় লাগিয়ে আমি একটা পয়েন্ট অফ ভিউ শট নেব, সেটা নেটফ্লিক্স অ্যাপ্রুভ নাও করতে পারে। এবার অ্যাট দ্য সেম টাইম এর একটা বিপরীত চিত্র আছে, সেটা হচ্ছে অনুরাগ কাশ্যপ, আমি শুনেছি যখন সিক্রেট গেমস করেছিলেন, অনুরাগ কাশ্যপ
নেটফ্লিক্সকে নাকি হাত লাগাতে দেয়নি সেক্রেট গেমস এর কোনো এপিসোডের উপর। সেইখানে উনি বোধহয় ওনার নিজের ওয়েটটা থ্রো করতে পেরেছিলেন, কিন্তু এটা সব সব ফিল্ম মেকারের পক্ষে নিজের ওয়েট থ্রো করা সম্ভব নয়। যদি আমি আমার ওয়েট থ্রো করতে না পারি, তাহলে আমাকে ওই কোট আনকোট কর্পোরেটরা যা বলছে সেটা মেনে নিতে হবে, কারণ তা না হলে হয়তো আমার পক্ষে ছবি করা সম্ভব হবে না। সো দের আর ডিসিশনস, সেটা ক্রিয়েটিভ ডিসিশন হতে পারে, সেটা স্ক্রিন প্লেতে নাক গলানো হতে পারে, সেটা কাস্টিং এ নাক গলানো হতে পারে, সেটা এডিটে নাক গলানো হতে পারে। তো বিভিন্ন জায়গায় এই নাক গলানোটা কিন্তু হয়, সেটা আমি কখনো ফেস করিনি। তার কারণ হচ্ছে আমি এদের কারোর জন্য কখনো ছবি বানাইনি। শৈবালদা যেটা বললেন যে বম্বেতে থেকেই যে আমার সাথে ওটিটি প্ল্যাটফর্মদের ভীষণ দহরম মহরম, তা কিন্তু নয়। কারণ ভায়োলিন প্লেয়ার, আমার ফরাসি সেলস এজেন্ট আলফা ভায়োলেট, ওরা যখন নিল, ওরা নেটফ্লিক্স লস অ্যাঞ্জেলেসকে বিক্রি করেছিল, তার সাথে নেটফ্লিক্স ইন্ডিয়ার কোনো সম্পর্কই ছিল না। তো এবার মানে সবকিছুরই একটা ওই মানে টু সাইডস অফ দ্য কয়েন আছে, এবং অ্যাজ ফিল্ম মেকার্স আমাদের ওটার মধ্যে দিয়েই ন্যাভিগেট করে যেতে হবে। যে আমরা মানে ফাইনালি গিয়ে বোধহয় এটাই ডিসাইড করতে হয় যে কতখানি ছাড়লে কতখানি আমি লাটায়ের সুতোটা গোটাবো। সেইটা না একটা ওই তুল্যমূল্য বিচারে সেটা কনস্ট্যান্টলি মাথায় রেখে চলতে হয় যে আচ্ছা বাবা ঠিক আছে, অন্তত যদি ওরা যদি বলে যে ঠিক আছে এই কাস্টিং এ এইটা একটু দেখো, তাহলে কি স্ক্রিন পেতে না গলাবে না? আমি জানি না ফাইনালি কি হয়, কারণ আই হ্যাভ নট গন থ্রু দিস, কিন্তু আমার মনে হয় এই ইন্টারফারেন্সটা আছে, এবং সেই সেই ইন্টারফারেন্সটা আছে বলেই না তিন কাহন করে যেমন আমি অসম্ভব মনে আমার মানে যখন থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছিল তিন কাহনে 5 সপ্তাহ চলেছিল, উই ডিডন্ট আর্ন আ সিঙ্গেল পেনি, চূড়ান্ত ফ্লপ। আর সেখানেও পলিটিক্স দেখেছি চোখের সামনে। তখনই বোধহয় একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে কাদের জন্য ছবি বানাচ্ছি, আমি কি একটা মুষ্টিমেয় দর্শকের জন্য ছবি বানাচ্ছি নাকি পৃথিবীর দর্শকের জন্য ছবি বানাচ্ছি। ঠিক। তো সেই ক্ষেত্রে ভায়োলিন প্লেয়ারের ক্ষেত্রে আমি আর মোনা ডিসাইড করলাম যে আমরা থিয়েট্রিক্যাল রিলিজ করব না, কারণ তিন কাহনের থিয়েট্রিক্যাল রিলিজটা সুখকর অভিজ্ঞতা হয়নি আমাদের। তো আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, এটা নেটফ্লিক্সকে দিয়ে দেবো। নেটফ্লিক্সে 2016 সালের 1 ডিসেম্বর ভায়োলিন প্লেয়ার রিলিজ করে। আমরা যার চোখের সামনে যার রেসপন্স দেখলাম, এখনো মনে আছে শিলাদিত্যদা, আর্জেন্টিনার এক ছোট্ট শহর থেকে এক ভদ্রমহিলা আমাকে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন যে ভাগ্যিস নেটফ্লিক্স ছিল, আমি তোমার ফিল্মটা দেখতে পেলাম, তা না হলে আমি কোনোদিন জানতেও পারতাম না যে ভারতবর্ষে এরকম একটা ছবি কেউ 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 বানানোর সাহস দেখিয়েছে। আমার মতে এটা একটা বিরাট বড় পাওয়া। আমি যে শুধুই একটা মুষ্টিমেয় দর্শকের জন্য ছবি বানাচ্ছি তা নয়, আই উইল বি ভেরি হ্যাপি যদি আমি সবার জন্য ছবি বানাতে পারি। এবং ওটিটি প্ল্যাটফর্মের ওয়ার্ল্ড ওয়াইড রিলিজটা, সেটা আমাকে ওই প্ল্যাটফর্মটা দেয়। ফাইনালি কতজন দেখলো না দেখলো তার কোনো স্ট্যাটিস্টিক্স আমার কাছে নেই, কিন্তু যে চিঠিগুলো পেয়েছি আমি, যে মেসেজেস গুলো এসছে আমাদের ফেসবুকের মেসেঞ্জারে ভায়োলিন প্লেয়ারের পাতায়, সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসছে। সেইটা একটা বিরাট বড় পাওয়া। তাহলে এখানে দেখো তোমার কথা থেকে একটা জিনিস বেরিয়ে আসছে যে থিয়েট্রিক্যাল রিলিজ এই ব্যাপারটাকে আমাকে ছাড়তে হবে যদি আমার স্বাধীন শটটা আমি বজায় রাখতে পারি এবং আমার যে নিশ অডিয়েন্স তার কাছে পৌঁছতে চাই বা ক্যাপটিভ অডিয়েন্সের কাছে, তাহলে আমাকে হয়তো ওটিটি ভাবতেও মানে মানে আমার সেই পথটাতে এগোতে হতে পারে। যেটা তুমি বলছো বা ধৃতিমানদা বলছেন যে আমাদের অল্টারনেটিভের কথা ভাবতে গেলে তো আমাদের এই আদার ওয়েজ গুলোকে ধরতে হবে। মানে যেটা শৈবালদা হয়তো এখনো মনে করছেন যে থিয়েট্রিক্যাল রিলিজটা দিয়েই হয়তো ওই অল্টারনেটিভের ব্যাপারটা, শৈবালদা অল্টারনেটিভ, কিন্তু উনি এখনো ওইটা মনে করছেন যে ওই দিক দিয়ে চালানোর দরকার। এখানে একটা অন্য প্রশ্ন, এখানে আমার আমি একটা প্রসঙ্গ তুলে আমি চলে যাচ্ছি, তারপর তুমি আর ধৃতিমানদা বলো এবং শৈবালদাও বলুন। সেটা হচ্ছে যে এখানে না একটা কথা তুমি একটু আগে জাস্ট বাইপাস করলে, বলে ক্রাফটের উপর এটার কি এফেক্ট হচ্ছে আমি সেটা আলোচনায় যাচ্ছি না,
কিন্তু এই আলোচনাটা, এই স্বাধীন চলচ্চিত্রকার হওয়া এবং স্বাধীন চলচ্চিত্রকার হিসেবে আমরা তো একজন স্বাধীন চলচ্চিত্রকারকে একজন সত্যিকারের চলচ্চিত্রকার শিল্পী হিসেবেই দেখবো। আমি কারো ডেমোক্রেসিতে হস্তক্ষেপ করছি না, যে ছবি বানাতে পারে। কিন্তু এখানে যেটা ধৃতিমান দাও বলছিলেন যে এই যে তুমিও বলছো যে সবকিছু রকম করা যায়, কিন্তু আমি আবার উল্টো দিক থেকে একটা কথা বলি, সেটা আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতাতে আদুর গোপালকৃষ্ণনের অনেকবার কথা হয়েছে, এবং এই কথাটা আমাকে শুধু আদুর বলেছেন তা নয়, আদুর এটা মানে প্রায় ইন্টারভিউতে বলেন, এবং এগুলো ইনপ্রিন্টও বা কখনো মানে ভিজুয়াল ইন্টারভিউতে তুমি পেতে পারো। সেটা হচ্ছে, আমাকে উনি একদিন মজা করে বলেছিলেন, এই যেটা একটু ধৃতিমানদা বলছিলেন না, যে কেরলে এখন ভীষণ ভালো ছবি হচ্ছে নানান ফরম্যাটে, সবাই মানে এই ফোন নিয়ে ছবি তুলে ফেলছে। তারপর হঠাৎ আমায় বলে, আচ্ছা শিলাদিত্য, তুমি তো জানো আমাদের কেরলে ভীষণ ভাবে সাক্ষরতার হার বেশি, লিটারেসি সাংঘাতিক ভালো। তাই আমি বললাম, হ্যাঁ তা তো বটে। আমি বুঝতে পারছি উনি কি বলবার চেষ্টা করছেন। উনি বললেন যে তা তো ভালোই, আচ্ছা কেরল থেকে খুব ভালো ভালো সাহিত্যিক বেরোচ্ছে নাকি এখন? আমি বললাম মানে, বললো ওই একটা কথাই বলবার আমি চেষ্টা করছি, যে যে কেউ যা ইচ্ছে নিয়ে ছবি করতে পারে, সবাই কি চলচ্চিত্রকার হবে নাকি? এটা ওর শিল্পের জায়গা থেকে একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, তো এখন আমার মনে হয় যে আজকে আমরা যে আলোচনা করছি তাতে হয়তো এটা অবান্তর ঠিক নয়, আবার হয়তো প্রাসঙ্গিকও নয়, আমি এটা বলতে পারি। যে আমি এই প্রসঙ্গটা আবার একটু তুলে দিলাম। এবার দেখো, ব্যাপার হচ্ছে হ্যাঁ, যে আমরা 1.5 ঘন্টা কথা বলেছি, হ্যাঁ, আরো 3.25 ঘন্টা কথা বলতে পারি, কারণ এর তো কোনো শেষ নেই। যে এই তোমার বড় স্ক্রিন বনাম নেটফ্লিক্সে যেটা বোধহয় একটু আগে বলছিল যে অনেকটা রিচ বাড়ে, কিন্তু আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে যে যেটা জন বার্জারের কথা যেটাকে বলা যায় ওয়েজ অফ সিইং, আমরা আমরা কিভাবে একটা ইমেজকে দেখি, এস্থেটিক্স অফ দ্য ইমেজ, সেটা তো বদলায়। আমরা বড় স্ক্রিনে যে রেজলিউশন, যে ডেপথ অফ ফিল্ড, সেগুলো তো মানে এখনকার কম বয়সী ছেলে মেয়ে যারা প্র্যাকটিক্যালি বড় পর্দায় ছবি দেখা হয়নি তাদের, তারা ছবি দেখে খুব বড় হলে একটা 40 ইঞ্চি টেলিভিশন সেটে, কিন্তু মূলত দেখে একটা 12 একটা তোমার মোবাইল ফোনে। তাদের এস্থেটিক্সটাই একেবারে বদলে গেছে। কাজে এই যে অমুক বনাম তমুক, এই আলোচনায় কোনো শেষ নেই। মূল কথা যেখানে আমরা আসতে চাইছি সেটা হচ্ছে, যেটা বোধায়ন বললো, যেটা শৈবালও বললো, যে একজন ফিল্ম মেকারের স্বাধীনতা বজায় থাকছে কিনা। এইটা তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে মূল কথা। আরেকটা বড় একটা খুব জরুরি প্রসঙ্গ যেটা আমরা একেবারেই আলোচনা করলাম না, সেটা হচ্ছে এর মধ্যে দর্শকের ভূমিকাটা কি, দর্শক কিভাবে পাল্টাচ্ছে, দর্শক কি চাইছে। আমরা যে 70-80 দশকের কথা বলছি, এবং তখন তথাকথিত রাজনৈতিক ছবি, সমাজ সচেতন ছবির কথা বলছি, এখন কি সেই ছবির দর্শক কি এখন আছেন না নেই? at the end of the day, দর্শক না থাকলে তো ডিজিটাল ছবি, অ্যানালগ ছবি ইত্যাদি ওগুলো তো বলে তো লাভ নেই। মানে দর্শক কি চাইছে, কাদের জন্য আমরা ছবি করছি। বলুন শৈবালদা, বলুন। শৈবালদা আপনি মিউটে আছেন। শৈবালদা মিউট হয়ে আছে সাউন্ডটা, আপনার সাউন্ড। হ্যাঁ হ্যাঁ, না একটা কারেকশন, মানে আমি বোধায়ন যেটা বোঝাতে চেয়েছি, বোধায়ন বোম্বেতে থাকার কারণে ওর কতগুলো রিচ আছে, মানে ও একটা যেতে পারে একটা অফিস, এই যে সুবিধা শুধু বোধায়ন না, যারাই ওই শহরে আছে সেই সুবিধাটা ওটা পায়, কিন্তু আমরা কলকাতায় ওটা পাই না। এইটুকু মানে গরম বা আমি জানি ও দুটো সপ্তাহে ও বাঁচে আর কি। একটা ফিল্ম মেকার যে একদম আমাদের মতন, আমাদের কাছে ওর বিজ্ঞাপনের ছবিও আমি দেখেছি, সেও খুব সুন্দর, সেটাও আছে আর কি। এটা একটা জিনিস। আর এই যে আমার যেটা আরেকটা জিনিস, এই যে সুন্দরতার এর থেকে বলছি, সেদিন কথা প্রসঙ্গে একটা কথাটা শ্রমিকদার মুখ থেকে শুনলাম, একটা ভালো লাগলো শুনে, সেটাই বলছি যে এই যে একটা হলে সিনেমা দেখা, এটা একটা কমিউনিটি অ্যাক্টিভিটিস, যে এতজন মিলে একটা ছবি দেখছি, এটা দেখে আমরা বেরোচ্ছি, এই যে একটা অভিজ্ঞতা, এইটা কিন্তু ওই যে মোবাইল বা এতে দেখার ফলে থাকছে না। মানে আদার টেকনিক্যাল সমস্যার ব্যাপারগুলো আমি ছেড়ে দিলাম,
এই যে সবাই মিলে একটা ছবি দেখলাম, অন্তত 100-200 লোক একসঙ্গে বসে একটা ছবি দেখলাম, দেখে বেরোচ্ছি যখন একে অপরকে দেখছি, কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে, এরকম একটা ব্যাপার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। 100 এটা 100 আমাদের মানে এই যে কর্পোরেট ফান্ডেড ছবিগুলো কিন্তু বাধ্য, কারণ ওটিটি এখন মূলত তারাই ফান্ডিংটা করছে অরিজিনালস নামে, দে আর ভেরি মাচ এগেইনস্ট দ্য থিয়েটার। একটা লড়াই তাদের মধ্যেও চলেছে বিটুইন ওটিটি অ্যান্ড দ্য থিয়েটার, কে কোথায় কে থাকবে কে যাবে। এবার এর মাঝখানে একজন ফিল্ম মেকার হিসেবে পড়ে আমি যখন একটা ছবি কনসিভ করছি, তখন তো আমি শুধু ছবি তুলছি না, আমি শব্দের কথাও ভাবছি। আমি একটা 5.1 বা একটা অন্য কোনো রকম সাউন্ড তৈরি করলাম, কিন্তু সেটা যখন মোবাইলে কেউ শুনছে, সে কি পাচ্ছে কিছু? একজন সাউন্ড ডিজাইনার কিভাবে ডিজাইন করবে, কার বাড়িতে কটা ওইসব ওরকম স্ক্রিন ওলা ওরকম সাউন্ড ওলা ব্যবস্থা থাকে? তো এইসব প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে আসছে অ্যাজ এ ফিল্ম মেকার, ওয়েদার আই এম ইন্ডিপেন্ডেন্ট অর নট, এই প্রশ্নগুলো কিন্তু আসছে। আজকে আমি জানি এমন সাউন্ড ডিজাইনার আছে যারা আমাকে বলে ফোন করে যে আমি যে করলাম এটা তো পেলই না দর্শক, অথচ ওইভাবে না করলে ওই ছবিটাই হবে না। ওই ফান্ডিংটা এসছে যাদের কাছ থেকে, তারা বাধ্য করেছে একটা ছবি করতে, ছবির ফ্রেমিং থেকে শুরু করে সমস্ত কিছু একটা বিশেষ প্যাটার্নের করতে, হ্যাঁ, করে সেটা করা হয়েছে, তাহলে ছবিটাই হতো না। তো ছবিটা করেছেন তিনি। এবার ছবির যে এই যে প্রধান যেটা বললো স্ক্রিপ্ট স্টেজে আলোচনা বা একটা নাক গলানো ইত্যাদি, there is a word called script doctor ওখানে আছে, আমি প্রায় পড়ি এইগুলো আর কি, এগুলো শুনে আমার কেমন একটা অবাক লাগে, সে আবার কি, যাই হোক সেরকম আছে। তো এই স্বাধীনতা গুলো কিন্তু হারায় আমার ধারণা, আমার ব্যক্তিগত, আমি ভুল হতে পারি, যেটা অনুরাগ কাশ্যপের মতো মানুষ একজন দুজন হয়, আমরা ইন জেনারেল হব না সেটা। আমরা যদি আজকে যাই একটা চিত্রনাট্য জমা দিই, আমাকে অনেক কিছু শুনতে হবে, অদল বদল করতে হবে, তারপর আমি ছবিটা করে ফেলবো। কিন্তু যে ছবি আমি করে আজকে করে আনন্দ পেয়েছি, সেই ছবি আমি করতে পারবো কিনা আমি জানি না। মানে চিত্রকর বা কুয়াশা ছিল বা আগে বা পরে যা বানিয়েছি, আমি যেটা বলছি, আমার শেষ কথা এইটুকু আমি বলে দিই যে লড়াই করতে করতে ছবি করা কষ্ট থাকলেও একটা ভয়ঙ্কর আনন্দ হয়, যেটা শুধু সিনেমার না, যারা নাটক করেন তাদেরও হয় আমি জানি। যারা শেষ পর্যন্ত আমি স্টেজে এলাম বা পর্দায় ছবিটা আনলাম, যে নিরন্তর লড়াই, এর একটা নেশাও আছে, সঙ্গে একটা লাভের সম্পর্কও আছে, এটা ছাড়া বাঁচাটাও সম্ভব। কিন্তু জানো শৈবাল, তুমি যেটা বলছো সেটা 100 ঠিক, কিন্তু আমি মানে কয়েকজন একেবারে মানে অধ্যয়নের থেকেও কনিষ্ঠ ফিল্ম মেকার কে আমি চিনি, তাদের একজনের ছবিতে আমি কাজও করেছি, এবং তারা ধরেই নিয়েছে যে তারা যখন ছবি করবে তখন সেটা কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে, মানে তারা তোমার হল রিলিজের কথা ভুলেই গেছে, ওটা তাদের কাছে এখন কোনো মাধ্যমই না, এখন ওটিটিটাই মাধ্যম। কিন্তু তাও লড়াইটা কিন্তু করতে হচ্ছে, আমি যতটুকু পাচ্ছি সেই লড়াইকে আমি সাহায্য করছি, মদত দিচ্ছি, কিন্তু তাও ওদের লড়াইটা কিন্তু করতে হচ্ছে। ওটিটি হয়েছে বলে যে লড়াই করতে হচ্ছে না এমনটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। আমি যেটা বলছি, নিশ্চয়ই তারা লড়ছে, কিন্তু লড়াইটাকে একটা ছোট্ট পার্থক্য আছে এই দুটো লড়াইয়ে। একটা লড়াইয়ের একটা দিক হচ্ছে প্রোডাকশনটা করা, তার জন্য যা প্রসিজিওর যা যা করার সেটার মধ্যে দিয়ে করে ফান্ডটা পাওয়া এবং ছবি করা। আর আমাদের ক্ষেত্রে একটা বিশ্বাসের জগৎ, একটা শিল্প, একটা যেটা আমি কদিন আগে আমি বললাম, আমি এই ছবি দেখলাম, ওই গিরিশজি লাস্ট ছবিটা, হ্যাঁ ছবিটা দেখলাম কাসারবল্লী। আমি কাকে একটা বলছিলাম যে ওনার, আমি তার আগে দেখেছিলাম যে ওই পূর্বাবতার বোধহয় ছবিটাই কলকাতাতেই দেখেছিলাম, সেলুলার এখানে এটা ডিজিটাল এতে করেছে, কিন্তু এক গিরিশ কাসারবল্লী, তার কাছে ওইটা শুধু একটা সেলুলয়েড ইজ রিপ্লেসড বাই এ ডিজিটাল ইমেজ। কিন্তু তার যে বিশ্বাস, তার যে এস্থেটিক্স, যে এস্থেটিক ক্যাটাগরিতে তিনি বিলং করেন, যে শর্টস উনি নিতে চান, মানে ইটস লাইক মানে একটা লিসনিং টু আ মিউজিক।
ছবিটা দেখতে দেখতে একটা সময় মনে হয় যেন আমি সঙ্গীতের মধ্যে বসে আছি। সে যে দুটি ছবি পর পর কারোর সঙ্গে আজকাল যে কোনো কারোর কাছে ওই ছবি দিলে সে এটার সঙ্গে এটা ইন্টারকাট করে এই ত্যাগ করবে তা না। উনি যে বিশ্বাসের ভূমি, শিল্পের যে ভূমি, সেইখানে দাঁড়িয়ে যে করে গেছেন সেলুলয়েডে যে সময়, আজকে অব্দি সেইখানে দাঁড়িয়ে আছে। আমার ধারণা ও যে আদুরের কথাটা বললেন, আদুরও হয়তো এই জায়গা থেকেই কথার বিষয়টা বলতে চেষ্টা করেছিলেন। এইটা খুব ইম্পর্টেন্ট। লড়াই নিশ্চয়ই দুজন সবাইকেই করতে হবে, সরাসরি সহজে ফিল্ম মেকার হওয়া যায় না, তাই প্রচুর কষ্ট করতে হয়। বহু ধরনের লড়াই কম, ও যেটা বলবো এটা ওকে তৈরি করে কি রাতারাতি তৈরি হয়েছে। একদিকে একটা এরকম সাকসেসফুল আর্ট ফিল্ম বিজ্ঞাপনের জগতের একটা কোম্পানিকে তৈরি করা, পাশাপাশি একটা ছবি করে যাওয়া, এই কম লড়াই নয়। কিন্তু ওই যে সূক্ষ্ম পার্থক্যটা থাকবে, মানে আমি বলছি যে আমি জাস্ট একটা ইনফরমেশনের জন্য আর কোনো কিছুর জন্য, দ্য লাস্ট ফিল্ম আই হ্যাভ সেন্ট দ্য ফিল্ম টু অল দ্য ওটিটিস। কোন কার তোমার ছবি? হ্যাঁ, they like the film, but they dare not take the movie. কি অন্যায় কথা, কেন? সেটার উত্তর আমার নেই, আমি দেবো না, আমি ছবির নাম বলবো না, আমি একটা খুব পাবলিক বলে গেলাম। কিন্তু দিস ইজ দ্য লড়াই আমার। আচ্ছা, আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আমাদের 1 ঘন্টা 27 মিনিট 37 সেকেন্ড হয়েছে, তো এতে যে দর্শক শ্রোতা আমাদের সঙ্গে এতক্ষণ আছেন তারা মোদ্দা কি বুঝলেন মনে হচ্ছে বলো তো? না, একজন বুঝলেন সুকৃতি লাহড়ী একজন যিনি খুবই বিশিষ্ট জন আমাদের নাগরিক, উনি খুব সুন্দর লিখেছেন। এই যে দেখুন, এই পথে চললে একদিন কোন ছবি রিলিজ মোটো, ও বলছে যে সমন্বয়টার খুব দরকার, থিয়েটার রিলিজও দরকার, ওটিটিও দরকার। এটা তো হ্যাঁ, কিন্তু সেটা যদি হলে রিলিজের প্রয়োজনটা যদি ফুরিয়ে যায় তাহলে কি আমাদের মনক্ষুণ্ণ হবার খুব একটা কারণ আছে? কারণ মাধ্যম তো বদলায়, মানে সে নির্বাক ছবি থেকে সবার ছবি হয়েছে, সাদা কালো থেকে রঙিন হয়েছে। মিডিয়াম অলওয়েজ চেঞ্জেস, সো সাপোজ ইট চেঞ্জেস এগেন, তার জন্য আমরা কি খুব এটা মানে সেটা হবে সৌভাগ্যবশত, আমার সৌভাগ্য, সেটা আমি চলে যাওয়ার পর হবে, কাজে সেটা নিয়ে আমার কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। আমিও যাওয়ার এটা নিয়ে এটা নিয়ে আমার একটু বলার আছে রীতিমানদা। সেটা হচ্ছে যে কোন একটা সেমিনারে একবার একজনকে বলতে শুনেছিলাম, এবং তিনি একটা রিসার্চ পেপারের মতো একটা কিছু আমাদের শোনালেন যে ভারতবর্ষে মাল্টিপ্লেক্সে যে টাকাটা রোজগার হয় সেটা কিন্তু টিকিট বিক্রি করে হয় না, সেটা হয় পপকর্ন বিক্রি করে। তো এবার তার মানেই হচ্ছে যে সিনেমা দেখানোটা, আমি সিনেমা না দেখে আমি থিয়েটারটাকে একটা ইভেন্টের হল করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। এবং বিদেশে আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা হচ্ছে। লোকে আজকাল ম্যারেজ পার্টি হচ্ছে সিনেমা হলে, সেখানে একটা সিনেমা দেখানো হচ্ছে, তারপর বিয়ে হচ্ছে, রিং এক্সচেঞ্জ সেরিমনি হচ্ছে। তিনি প্রেডিক্ট করেছিলেন যে কোনো একটা সময় আসবে যেখানে আমাদের জীবনে সিনেমা হলে সিনেমা শুধু শুক্র শনি রবি দেখা যাবে, বাকি 4 দিন সেখানে ইভেন্টস হবে, কর্পোরেট ইভেন্টস হবে। সেই দিন এলে কিন্তু আমি খুব একটা আশ্চর্য হব না, কারণ আমরা আস্তে আস্তে সেই দিকেই এগোচ্ছি, যেখানে যত দিন যাচ্ছে সিনেমা হল ইজ বিকামিং আ পিকনিক স্পট। হ্যাঁ, সুতরাং পিকনিকের জন্য যা যা সামগ্রী আমরা বাড়ি থেকে নিয়ে যাচ্ছি কিংবা ওখানে কিনছি, সুতরাং যার ফলে আমরা সিনেমা দেখতে দেখতে প্রচুর ফোনে কথা বলছি, হাসি ঠাট্টা করছি। মানে আজকাল সিনেমা দেখাটা হলে গিয়ে একটা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে, কারণ লোকজনকে বলা যে কথা বলবেন না, ওইটুকু রেসপেক্ট রাখুন ফিল্মের প্রতি, ফিল্ম মেকারের প্রতি, সেইটা আজকাল আর ভালো লাগে না বলতে। সো কিন্তু অ্যাট দ্য সেম টাইম বড় পর্দার কোনো অল্টারনেটিভ আছে বলে অ্যাজ আ ফিল্ম মেকার আমি মনে করি। কারণ ছবিটা যখন আমি বড় পর্দায় দেখি, ওই যে একটা কমিউনিটি ভিউইং, এই যে অন্ধকারে কিছু মাথা
একসাথে হাসছে, একসাথে নিঃশ্বাস ফেলছে, একসাথে কাঁদছে, একসাথে রিয়াক্ট করছে, এটার কোনো অল্টারনেটিভ নেই। সেই কারণেই বোধহয় ফর মি অ্যাজ আ ফিল্ম মেকার আমি ফেস্টিভ্যালের ওপর ভীষণভাবে নির্ভরশীল। কারণ আমি যদি 50টা ফেস্টিভ্যালে আমার ছবি যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এবং আমি যদি ট্রাভেল করি ফিল্মের সাথে, আমি অন্তত শখানেক শো বড় পর্দায় দেখে ফেলেছি আমার ছবি, এবং শখানেক অডিয়েন্সের সাথে দেখেছি। এবং তারপর কিউএনএ তে তারা নানান রকম প্রশ্ন করেছে, নানান রকম ভাবে আমাকে গ্রিল করেছে, আমি উত্তর দিয়েছি, নতুন নতুন দৃষ্টিভঙ্গি জেনেছি। হ্যাঁ, তো এইটার মজাটা কমপ্লিটলি আলাদা। জোহানেসবার্গে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে জোহানেসবার্গে ওরা একটা ইন্ডিপেন্ডেন্ট থিয়েট্রিক্যাল চেইন খুলেছে, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম দেখানো হয়। 50টা সিটারের থিয়েটার হয়, 50 সিটার, কিন্তু সেখানে তারা শুধুই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম দেখায়। এই মডেলটা আমাদের দেশে কেন করা সম্ভব না? আমি বোধহয় 10 বছর আগে সান ফ্রান্সিসকোতে উডি অ্যালেনের ওই ছবিটা, তখন অ্যান ইভিনিং ইন প্যারিস, লাস্ট নাইট ইন প্যারিস, ছবিটার নামটা বলো। ওই ছবিটার মানে সেটা রিলিজ আমরা দেখেছিলাম সান ফ্রান্সিসকোতে ইন আ 20 সিটার হল, ইন আ 20 সিটার হল। কারণ ওখানে সবাই জানতো যে উডি অ্যালেনের ছবি ওই 20 জন লোক আসবে এবং তারাই ভালোভাবে দেখবে। কাজেই এই চেঞ্জেস গুলো, এই মডিফিকেশন গুলো তো হতে হবে, কিন্তু সেগুলো হচ্ছে কি? তুমি যেটা বলছো সেটা 100বার, কিন্তু সেটা হচ্ছে কি? না, এই যে অল্টারনেটিভ সিনেমা এবং তার জন্য যে একটা নিশ অডিয়েন্স, ক্যাপটিভ অডিয়েন্সের জন্য যে আলাদা রকম একটা অডিটোরিয়াম দরকার, যেটা ধৃতিমানদা বলছেন, কিন্তু এটা কিন্তু আমরা বিদেশ থেকে শুনি। মানে আমারই মনে হয় যেটা কলকাতা শহরে বসে, এটা আমার বলতে খুব খারাপ লাগছে, মানে দর্শকের দিকটা আমরা এতক্ষণ ধরে সব আলোচনা করছি, দর্শকের দিকটা আসছে না। সেটা হচ্ছে যে দর্শক রুচিটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেটা কিন্তু ধৃতিমানদারা যে সময় কাজ শুরু করেছিলেন তার থেকে, এটা সরি টু সে, মানে এখন যে রুচি, আমি বলবো যে তার অবনয়ন হয়েছে আমি মনে করি। কারণ এই যে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটা দিয়েছে অল্টারনেটিভের জায়গায় আমাদের বৌদ্ধায়ন, ওই ভায়োলিন প্লেয়ার কিন্তু সত্যি হলে চালানো মুশকিল, কারণ ওই ছবিটার মধ্যে এমন কতগুলো গ্রিন প্যাসেজেস আছে। এবং সেটা আমি বলেছিলাম কি বলে বৌদ্ধায়ন বললো যে হ্যাঁ, এই ছবি খুব মুশকিল। ওই ছবিটা আমি জানি এখানে যারা রিভিউ করেন তারা বলতেন এই ছবিটা না বড্ড স্লো, কিছু জানে না, স্লো এডিটিং, ভীষণ স্লো ছবি, এটা বলে ছেড়ে দিত আর কি। বুঝতেই পারছে না যে ওই জীবনের যে অন্তর নির্যাসটা, সেইটা ওই ছবিটার পেজটার মধ্যে ধরা আছে আর কি। অর্থাৎ আমার কোথাও মনে হয় যেটা বলছেন ধৃতিমানদা, যেটা বলছেন, মানে আসলে আমাদের সমস্ত তর্কের মধ্যে আবার একটা অন্য সূত্র আসছে, যে আমাদের আসলে ক্যাপটিভ অডিয়েন্স এবং নিশ অডিয়েন্সের জন্য আমাদের আলাদা অডিটোরিয়াম দরকার, এবং এই যে জনসমাগম তার ভেতর থেকেও একটা চেকিং, যে কারণে ফেস্টিভ্যালের কথা বলছে এই বৌদ্ধায়ন, যে ফেস্টিভ্যাল গুলোতে গেলে একটা নির্দিষ্ট দর্শক পাওয়া যায়, যারা দীক্ষিত দর্শক। এই দীক্ষিত দর্শক শব্দটা আবার ব্যবহার করা দরকার, নাহলে স্বাধীন চলচ্চিত্রকারের কোনো অস্তিত্ব থাকবে না, কিন্তু আমার অন্তত তাই মনে হয়। বলুন ধৃতিমানদা, বলুন। না, তো এটা তো আমি তো বললাম যে এই আলোচনা তো শেষ নেই এখন। এইটা এই যে আমরা কথাগুলো বলছি, দীক্ষিত দর্শক, ইনফর্মড অডিয়েন্স ইত্যাদি, এইটা তো তোমার ধরো উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রেও সেটা খাটে। একদম। তো হ্যাঁ, যে দীক্ষিত শ্রোতা, সেটা তোমার চিত্রকলার ক্ষেত্রেও খাটে। আস্তে আস্তে আমরা আশা করব যে আস্তে আস্তে সেই দিকে যাবে। এই সম্বন্ধে তো আমি বৌদ্ধায়নের সঙ্গে একেবারে একমত যে বড় পর্দায় ছবি দেখার কোনো বিকল্প নেই, একেবারেই নেই। কিন্তু সেই বড় পর্দাটা আমরা জিইয়ে রাখবো কি করে, সেটা তো সকলকে মিলে চিন্তা করতে হবে। একটা আশার জায়গা, আগামী দিনে সেটাই হতে চলেছে আমাদের দেশে। একদম সিনেমা তার নিজস্ব পরিচয়, একটা আলাদা মাধ্যম হয়ে থাকবে, যেটাকে নিয়ে বিনোদন এবং
শিল্পের মধ্যে, সিনেমার মধ্যে যে একটা বিনোদনের দিক আছে, সেটা যে মিলেমিশে আছে, যেটা মাঝে মাঝে খুব মুশকিল করে, সেটা আলাদা হয়ে গিয়ে ওটিটিতে চলে যাক। আর একটা সিনেমা থাক, যে সিনেমা ওই যে দীক্ষিত দর্শকদের জন্য তাদের ছোট একটা হল, সেখানে আসুক দেখুক, এরকম একটা কিছু এসে গেলে খুব ভালো হয়। যে কারণে নন্দন তৈরি হয়েছিল, যে কারণে নন্দন তৈরি হয়েছিল, সত্যজিৎ স্যারের অভিপ্রায় তাই ছিল। সুন্দরদা যা বলছেন যে দর্শক তৈরি, এই কাজটা কিন্তু প্রজন্মের পর প্রজন্মের ফিল্ম মেকারদের করে যেতে হবে, যেটা মানিকবাবুদের আমাদের দেশ শুরু হয়েছিল। পরবর্তীকালে অদ্ভুত ব্যাপার, আমরা কিন্তু খুব বেশি লিখি ঠিকই না, মানে আমাদের সেই বিদ্যে ফিদ্যেও নেই, কিছু লিখি না, ফিল্ম মেকার ডোন্ট রাইট। মানে ওনাদের যে লিখতে হয়েছিল, কারণ কি একটা বড় শুধু ছবি না, ছবিটা যে দেখবে তাকেও তৈরি করতে হয়েছিল। এবং ব্যাপারটা হচ্ছে, এবং সেখানে আরেকটা জিনিস বলতে হয় যে আমরা যে মাঝে মাঝে বলি না যে লোকের পড়ার অভ্যেস চলে গেছে, আমি কিন্তু সেটা একেবারে বিশ্বাস করি না। তার কারণ এখন ইন্টারনেট হয় না, এই তোমার বিভিন্ন ওয়েবসাইটে যাদের ইন্টারেস্ট আছে, তা ওই একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গ, একটা লিঙ্ক ধরে আরেকটা লিঙ্ক, লোকে পড়ে। কিন্তু তুমি যদি পড়াতে পারো তাহলে লোকে অবশ্যই পড়ে। ধৃতিমানদা, এইটার সূত্র ধরে মোনা, আমার স্ত্রী, কো প্রডিউসার, মোনা একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস বলে। সেটা প্রথম দিকে আমি অত ভালো বুঝতাম না, হয়তো আজকাল বুঝি। মোনা বলে যে বাড়িতে যখন খাবার দেওয়া হয় বাচ্চাদের, তখন মা যা দেয় বাচ্চাদের তাই খেতে হয়। বাচ্চারা যতই বলুক না এটা খাবো না, বায়না করে, ফাইনালি মা যা দেন বাচ্চাদের খেতে হয়। মোনা না এই দর্শকের সাথে এই বাচ্চাদের ভীষণভাবে ইকুয়েট করে। মোনা বলে যে আমি মা হয়ে যে সিনেমাটা দিচ্ছি দর্শককে খেতে, সেটা দর্শককে খেতে হবে। ঠিক। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে সেটা আমি আজকে মনে প্রাণে বিশ্বাস করি। এবার প্রশ্ন হলো যে সবাই কি খাবে? খাবেন না, কোনো প্রবলেম নেই, কিন্তু যদি একজনও খান, আমি বলবো সিনেমা বানানো সার্থক। এবং আমি যখন দিচ্ছি তখন আমার দায়িত্বটা হচ্ছে যে খাবারটা যে পুষ্টিকর সেটা মাথায়। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তাহলে আমাদের গুটিয়ে ফেলতে হবে এবার, শৈবালদা। হ্যাঁ, এই আমি দুটো মন্তব্য দেখিয়ে নিই। আরেকজন সৌমদ্বীপ, হ্যাঁ, এটা তো সমদ্বীপ, এই প্রশ্ন তো ফর হুম আর ইউ মেকিং দ্য ফিল্ম, এটা যদি বৌদ্ধায়নকে জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় বৌদ্ধায়ন বলবে মেকিং দ্য ফিল্ম ফর মাইসেলফ। Absolutely. There is absolutely no two ways about it. I am making the film for myself. এটা যদি আরো 5টা লোক দেখেন আমার ভালো লাগবে, যদি নাও দেখেন I will keep making film for myself. একমত, আমিও আমার জন্যই ছবি করি, যেটা আমার দেখে মনে হয় আমি করতে চাই, আমার ভালো লাগবে। এইবার লোকের ভালো লাগলে ভালো, না এখন বৌদ্ধায়নেরও, মানে আমি যখন ছবিতে অভিনয় টভিনয় একটু বেশি করতাম, তখন আমারও ওই একটা বৌদ্ধায়নেরও যেরকম আছে, আমারও একটা বিকল্প জীবিকা ছিল। তো ফলে মানে যে ছবিতে অভিনয় করতে ইচ্ছে করছে না, সেই ছবিকে আমি না বলার স্বাধীনতাটা ছিল। তো সেইটা যদি থাকে তাহলে শৈবাল তোমার একটা কোনো চাকরি ফাকরি খুঁজতে হবে মনে হচ্ছে। না না, বলছি ধৃতিমানদা, আপনি নিশ্চয়ই এখন আর বলতে চাইবেন না, কিন্তু এই যে যেটা আপনি বললেন যে আপনি খুব চুজি এই যে মানে ছবি বাছার ব্যাপারে অভিনয়ের ক্ষেত্রে আর কি, এই স্বাধীনতাটা চিরকালই আমরা দেখে এসেছি আপনার ছবির ক্ষেত্রে। সেটা অন্য প্রসঙ্গ, সেটা না, মানে এই স্বাধীন স্বরের ব্যাপারে আপনি কি বলবেন? মানে আপনার, আমরা তো এই স্বাধীনতার ব্যাপারটা নিয়েই এতক্ষণ আলোচনা করলাম, তো এটা চলতেই পারে, কিন্তু আমার মনে হয় যে এবার বোধ হয় আস্তে আস্তে ধৃতিমানদার কাছ থেকে আরেকদিন শুনবো আমরা এটা। দর্শক শ্রোতা সকলকে অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য ধরে আমাদের প্রলাপ শোনার জন্য। কিছু সংলাপ আরেকদিন
আরেকদিন দেখা